ওকে, চলো। আচ্ছা, অনেকটাই সময় হয়ে গেল। আচ্ছা, আমি অডিবল অ্যান্ড ভিজিবল হচ্ছি প্রত্যেকের কাছে। একটু কনফার্মেশন দাও আমাকে। আমি প্রত্যেকের কাছে অডিবল অ্যান্ড ভিজিবল হচ্ছি। ওকে, গ্রেট। চলো আমরা স্টার্ট করি, অনেকটাই সময় ওয়েস্ট হয়ে গেল। এটা সব কিছু ঠিকঠাক করতে গিয়ে চলো, ফার্স্ট ক্লাস আমাদের একটুখানি অ্যাডজাস্টমেন্ট করতে একটু সময় লাগে। আমি যেটা বলেছিলাম, আমাদের ফার্স্ট ক্লাস, এই ফার্স্ট ক্লাসটা আমরা একটা ইন্ট্রোডাকশন ক্লাস হিসেবে নিতে চেয়েছি। মোস্ট অফ অল এটা একটা ডেমো ক্লাসের মতনই চলছে। যেহেতু এটা একটা ডেমো ক্লাস, সেজন্য আমরা মেন টপিকসটা সম্পর্কে জানবো, যে ম্যাথমেটিক্সের কোন কোন টপিকগুলোকে পড়লে আমাদের সমস্ত রকম এক্সামগুলো কভার হয়ে যাবে, সেটা আমরা পড়বো। ওকে, তো ফার্স্ট অফ অল ওটা আমরা জানবো যে কোন কোন এক্সামগুলো সম্পূর্ণ কভার হয়ে যাবে, আর কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে। ফার্স্ট অফ অল সেটা আমরা দেখে নিই, চলো আমরা দেখছি। আমাদের পড়তে হবে এই চ্যাপ্টারগুলো। দেখো, এখানে আমি কিছু চ্যাপ্টার নিয়েছি, যেটা এখানে দেখা যাচ্ছে 18টা চ্যাপ্টার। আবার এখানে আর কিছু চ্যাপ্টার নিয়ে টোটাল 24টা চ্যাপ্টার। এই যে টোটাল 24টা চ্যাপ্টার আমরা পড়বো, আর এই চ্যাপ্টারগুলো পড়লে মোস্ট অফ অল সমস্ত রকম এক্সামগুলো আমাদের কভার হয়ে যাবে। এবার কথা হচ্ছে পড়াটা কেমন হবে। দেখো, পড়াটা দুটো ধরনের হতে পারে। একটা হচ্ছে ওপর ওপর ওভারঅল পড়ে নেওয়া, আর একটা হচ্ছে পড়া উইথ ডিটেলস পড়া। তো আমাদের এখানে পড়াটা কেমন হবে, যে আমাদের কি ওপর ওপর যাব, না আমরা উইথ ডিটেলস যাব? 1 মিনিট। আজকে প্রবলেমের শেষ হচ্ছেই না কোনো কিছু। কোথায় পেলাম? হুট করে। আচ্ছা, আজকের একদম অদ্ভুত রকমের ব্যাপার। ঠিক আছে, চলো। কোনো রকম ক্লাসে এরকম কোনোদিনও প্রবলেম এরকম হয়নি। আজকে যতটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। ফার্স্ট ক্লাস যেন মনে হচ্ছিল ফার্স্ট ক্লাস খুব ভালো রকমভাবে উইদাউট ইন্টারাপশন ক্লাস নেওয়া হবে, সেটা তো একদমই হচ্ছেই না মনে হচ্ছে। তো ঠিক আছে, আমরা চেষ্টা করছি, সমস্ত রকমের প্রবলেম এখন প্রায় সলভ হয়ে গেছে। আমাদের কাছে পেনের নিবটাও চলে এসেছে, পেনের নিব কোথায় খুলে চলে গেছিল। ওকে, চলো আমরা স্টার্ট করছি। আমাদের এই চ্যাপ্টারগুলো আমাদেরকে মেনলি পড়তে হবে। তো আমাদের এই চ্যাপ্টারগুলোর মধ্যে আমাদের ২ রকমের পড়া হতে পারে। আর ২ রকমের পড়ার মধ্যে আমাদের কি হতে পারে, একটা উইথ ডিপ পড়া আর একটা ওপর পড়া। ওপর পড়াটা বলতে কি, আমাদের যে বেসিক প্রবলেমগুলোকে নিয়ে নরমালি খুব ইজি কিছু কোয়েশ্চেন সেগুলোকে নিয়ে পড়া। সেটা বেসিক পড়া, যেখানে মেইনলি সমস্ত রকমের এক্সামে প্রিলি কভার হয়ে যাবে। তো সমস্ত রকমের এক্সামের কি প্রিলিমিনারিটা কভার হয়ে যাবে। তো ওটা এক ধরনের পড়া। আর আরেকটা ধরনের পড়া হচ্ছে যে প্রিলি আর মেনের পড়া। সো মেনের পড়াটা আলাদা। সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে সেটাই, যে ম্যাথমেটিক্সের প্রিলির পড়া একটু আলাদা হবে আর মেনের পড়া একটু আলাদা হবে। প্রিলির পড়া আর মেনের পড়া কেমন ধরনের হতে পারে, প্রিলির ওপরে আমরা নর্মালি কিছু চুজ করা কোয়েশ্চেনের উপরে আমরা বেশি রকমের গুরুত্ব দেবো, কিন্তু মেনের ক্ষেত্রে উইথ কনসেপচুয়াল কোয়েশ্চেন এবং ডিটেল যেসব কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর ওপর আমরা গুরুত্ব দেবো। তাহলে আমাদের এই ক্লাসটা কি?
আমাদের এই ক্লাসটা মেনলি সমস্ত রকম যতগুলো এক্সাম আছে সেগুলো প্রিলির ওপরে মেনলি ভিত্তি করে আমরা করেছি। তার কারণ প্রিলির ওপরেই যদি আমরা মেন ফোকাস করে থাকি, তাহলে আমাদের সময়টা অনেক লাগবে, তাহলে অনেকটা জিনিস। মেন কথা আমি বলছি যে এখানে একটা লক্ষ্য করো যে আমি বললাম ম্যাথমেটিক্স ২ রকমভাবে হতে। একটা প্রিলির জন্য পড়া, একটা মেনের জন্য পড়া। তো প্রিলির জন্য আমাদের কতটা পড়তে হয় ম্যাথমেটিক্সের? ম্যাথমেটিক্সের প্রিলির জন্য আমাদের 70% পড়া পড়ে নিতে হয়। বাকি এই 70% কারো হয়তো আয়ত্ত থেকে যায়, বাকি যে 30% পড়া সেটা সে করে নিতে পারবে। আর সেটা সে কিভাবে করতে পারবে? এই জায়গাতে এসে ওর কি বেসিক যে নলেজ সেটা ক্রিয়েট হবে ফার্স্ট অফ অল প্রিলির জন্য। দেখো এই ক্লাসের মাঝে অনেকেই জয়েন করছে, ক্লাসের মাঝে জয়েন করছে। চলো ফার্স্ট অফ অল ক্লাসে প্রত্যেকে অ্যালাউ করছি। নেক্সট ক্লাস থেকে কাউকে ক্লাসের মাঝে জয়েন করা অ্যালাউ করব না। ওকে? আচ্ছা, এই যে এখানে মেন কথা বেসিক আইডিয়া প্লাস কিছু কিছু ম্যাথমেটিক্স মানে ওভারঅল যত কনসেপ্ট আছে সেগুলোর উপরে বেসিক বেসিক ম্যাথমেটিক্সগুলো বা বেসিক বেসিক প্রবলেমগুলো সেগুলো করতে পারবে এই 70%, মানে ওভারঅল সমস্ত চ্যাপ্টার প্রায় সমস্ত রকমের কোয়েশ্চেন করতে পারবে। তো এই প্রিলির জন্য এটা, মেনের জন্য যে পড়াটা হবে সেই পড়াটা হবে অ্যাডভান্স পড়া। তো আমাদের মেন ফোকাস কোনটা? আমাদের মেন ফোকাস এই যে 70% পড়াটা, এই 70% পড়াটাকে কভার করা। এটাকে কভার করে নিলে আর কোনো রকমের প্রবলেম নাই। এইটার যদি বেশি কারো ক্লিয়ার হয়ে থাকে, সে মেনের পড়া নিজে নিজেই করে নিতে পারবে। যদি বেস ক্লিয়ার থাকে, কেউ যদি একদম ভালো রকমভাবে তৈরি করে নেয় বেসটা, এই 70% পড়াটা, মেনের পড়া সে নিজে করতে পারবে, এটা গ্যারান্টি দিয়ে বলে দিতে পারছি। অবশ্যই আমরা মেনের জন্য কোর্স নিয়ে আসবো। এটা যখন প্রিলির এই যে বেসিক ধরনের যে কোর্সটা সেটা একদম কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা মেনের জন্য নিয়ে আসবো। মেনের জন্য এটা 30%। মেনের জন্য আমি কোনোদিনই মেনের জন্য বা কোনো ক্লাস আমি নিইনি এখনো পর্যন্ত। যে আমার স্টুডেন্ট লাইফে বলো বা এখনো পর্যন্ত আমি পড়ে যাচ্ছি, পড়িয়ে যাচ্ছি, সমস্ত কিছু করে যাচ্ছি, সেটা নিজেই করে নেওয়া যায়। চলো এখানে আমরা দেখব এই যে নাম্বার সিস্টেম চ্যাপ্টার, এলসিএম, এইচসিএফ, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, সিম্পলিফিকেশন, অ্যাভারেজ, এই সমস্ত রকম চ্যাপ্টারগুলো আমি পড়বো। এখানে আমি একটা একটা করে নাম করে করে তোমাদেরকে আমি বলতে যাচ্ছি না, তার কারণ তোমরা প্রায় প্রত্যেকেই জানো কোন কোন চ্যাপ্টার কি কি আছে। ঠিক আছে? তো এখানে আমি তোমাদেরকে পিডিএফ তো প্রোভাইড করে দেবো, তার জন্য একটা একটা করে পড়ার দরকার নাই এখানে। আমি এখানে জানবো এই চ্যাপ্টার কিছু কিছু কোশ্চেনগুলোর উপরে গুরুত্ব দেব, বা এই চ্যাপ্টারগুলো কেমন ধরনের সেই ধরনের দিকে আমি একটু গুরুত্ব দেব। আজকের যে ক্লাসটা ইন্ট্রোডাকশন ক্লাস বলি বা যেটা ডেমো ক্লাস বলি, সেটার উপরে আমরা আসি। আমরা চলো একটুখানি এই চ্যাপ্টারগুলোর মধ্যে একটু একটু করে আমি ঢুকি। ওকে? আমরা যে ফার্স্ট এটা ম্যাথমেটিক্সটা আমরা যখনই স্টার্ট করি, সেটা ম্যাথমেটিক্স ম্যাথ কথাটা আমাদের তখনই মনে পড়ে, কিসের ওপর মনে পড়ে? যে আমরা ছোটবেলায় জানি কিছু গোনা, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, মানে এই যে নাম্বার, এই সংখ্যাগুলো নিয়ে আমাদের ম্যাথমেটিক্সটা হয়ে থাকে, তাই না? তাহলে এই সংখ্যা, তাহলে আমাদের ম্যাথ জানার জন্য প্রথম কি সংখ্যা জানা দরকার, তাই না? এটাই তো ম্যাথের বেসিক। তাহলে আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল সেটা ছিল নাম্বার, বা সেটাকে বলা হচ্ছে নাম্বার সিস্টেম। তো এই নাম্বার সিস্টেমের ব্যাপারটা আমরা চলো একটুখানি লক্ষ্য করি। ১ মিনিট। নাম্বার সিস্টেমে ফার্স্ট অফ অল আমরা জানবো যে এই নাম্বারগুলোকে ডিনোট করার জন্য কি সাইন ইউজ করা হয়, আর যে সাইনগুলো ইউজ করা হয় সেগুলো কি, সেগুলোকে আমরা বাংলায় বলে থাকি অঙ্ক। এই অঙ্কটা আবার কি? আমরা তো জানি অঙ্ক মানে একটা সাবজেক্ট। তো এবার অঙ্কর ভিতরে অঙ্ক মানে কি? অঙ্কর ভিতরে অঙ্ক আবার কি? এই যে অঙ্কর ভিতরে এই অঙ্কটাকে আমরা বলছি, অঙ্কটাকে ইংরেজিতে বলা হয় ডিজিট। কি বলা হয় তাকে? ডিজিট। আচ্ছা, এই যে ডিজিট, ডিজিটগুলো কোনগুলো? ডিজিটগুলো হচ্ছে দেখো, এইগুলো হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, তারপর কি? তারপর কি? ১০। ১০ কি? না, ১০ না, ০। কোনটা? ০।
এই যে আছে দেখো এখানে 10টা আছে, এই 10টাকে বলা হয় অঙ্ক বাংলাতে, আর ইংরেজিতে বলা হয় কি ডিজিট। এইগুলোকেই যখন আমরা সাজিয়ে নেই তখনই তৈরি হয় কি, তখনই তৈরি হয় নাম্বার, আর সেটাকেই বাংলায় আমরা বলি সংখ্যা। কি বলে থাকি? সংখ্যা। আরো যদি গাইয়া ভাষা বলি সংখ্যা, তাই না? আচ্ছা সরি, সংখ্যা। আচ্ছা, তাহলে এই যে সংখ্যাটা, সংখ্যাটা আমরা সাজাবো কিভাবে? কোশ্চেনটা হচ্ছে সেখানেই। সাজানো আমরা যেখানে সেখানে যদি ভাবি, এই যে আমাদের কাছে 10টা অঙ্ক আছে, অঙ্কগুলোকে আমি ফল ভাবি, ফলগুলোকে আমাদের সাজাতে হবে। সেটার জন্য কি আলাদা আলাদা ঝুড়ি দিয়ে দেওয়া হয়। তো সেই ঝুড়িগুলো কোন ঝুড়ি? আমরা ছোটবেলায় সেই ঝুড়ির কথা দেখেছিলাম, জেনেছিলাম একক, দশক, শতক, তারপরে কি হাজার, তারপরে অযুত, লক্ষ, নিযুত, তারপর কোটি। আচ্ছা, এগুলোকে ইংরেজিতে বা কি বলা হয় সেগুলো সম্পর্কে আমি একটু জেনে নিই। ইংরেজিতে বলা হয় ও ফর ওয়ান্স, টি ফর টেন্স, এইচ ফর হান্ড্রেড, টি এইচ ফর থাউজেন্ড, থাউজেন্ড। আর এটাকে অজুরটায় কি বলা হয় জানো? অজুরটা বলা হয় 10,000। আমি টি এইচ লিখলাম, টি এইচ ফর থাউজেন্ড আর টি ফর 10,000, এল ফর ল্যাক, আর এটা নিযুতকে বলা হয় 10 লাখ। এটা হচ্ছে করোড়, সি ফর করোড়, আবার 10 করোড়। দেখো, এই যে এগুলো আমরা বললাম, এগুলো আসলে ফলের ঝুড়ি। আচ্ছা, এই ফলের ঝুড়িতে আমরা ফলগুলোকে রাখতে পারি। আমরা যদি ফল দুটো ঝুড়িতে ফল রাখি, তোরা একটা ঝুড়িতে আমি রাখলাম 2, একটা ঝুড়িতে রাখলাম 3, তাহলে 2 আর 3 যখনই রেখে দিলাম তখনই হয়ে গেল কি একটা নাম্বার, একটা সংখ্যা। আর আমরা ছোটবেলায় শিখে এসেছি এটাকে কি বলা হয়? 2 অঙ্কের সংখ্যা। ইংরেজিতে বলা হবে 2 ডিজিট নাম্বার। এরকম ভাবে আমরা 3 ডিজিট বানাতে পারি। আমি আরেকটা রেখে দিই, বা এখানে আমি আরেকটা রেখে দিই আরেকটা ঝুড়িতে। সেরকম ভাবে আমরা বানাতে পারি যা খুশি। এবার কথা হচ্ছে এই ঝুড়িগুলোতে আমি এই যে ডিজিট গুলো আছে 10টা ডিজিট, একদম 0 থেকে 9 পর্যন্ত যে কোনোটা বসাতে পারি। আমার যা খুশি তাই বসাতে পারি। পারি কি পারি না? পারি, তাই তো? সেটাই তো একদম কথা। তাহলে আমরা জানলাম যে নাম্বার কিছুই নয়। নির্দিষ্ট, নির্দিষ্ট ঝুড়িতে আমি অঙ্কগুলোকে বসিয়ে দিলাম, সেখানে নাম্বার হয়ে যাচ্ছে ১ অঙ্কের সংখ্যা, ২ অঙ্কের সংখ্যা, ৩ অঙ্কের সংখ্যা, ৪ অঙ্কের সংখ্যা, ৫, ৬, ৭ যতটাই সংখ্যা আমরা করতে যাই, আমরা বানাতে পারবো। তাই না? নাম্বার সম্পর্কে আমরা বুঝতে পারলাম। আশা করি এই নাম্বার প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। হোয়াট ইজ নাম্বার? তাই তো? প্রত্যেকের ক্লিয়ার? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্রত্যেকেই জিজ্ঞেস করবে, যে বিকজ আমি কারো কোনো রকমের ডাউট রাখতে চাই না। ওকে, সো ইফ এনিওয়ান হ্যাজ এনি ডাউট, একদম সঙ্গে সঙ্গেই জিজ্ঞেস করবে। ওকে, এটা একদম বেসিক ছিল। আমি পড়ানোটা একদম বেসিক থেকে শুরু করি, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি যাই। তো এই যে বেসিকটা খুবই বাচ্চাদের একটা জিনিস ছিল, কিন্তু জানাটা খুবই জরুরি। কেন জরুরি আমি এবার সেটা বলবো। দেখো, আমি একটা নাম্বার লিখলাম, যেটা আমি প্রথমে বলেছিলাম 2 আর 3 রাখি। এই যে আমি একটা নাম্বার লিখেছি, এই নাম্বারে দেখো এককের ঘরে 3 আছে, দশকের ঘরে 2 আছে। এই নাম্বারটাকে আমি আর একটা রকম ভাবে লিখতে পারি। লিখতে পারি কি, দশকের ঘরে 2 আছে, তাহলে 2 গুণ 10 প্লাস 3 গুণ 1, মানে কি 2 দশক 3 একক, 2 দশক 3 একক। ছোটবেলায় আমরা পড়েছিলাম, মনে আসছে তো? এবার এইখান থেকে আমরা একটা কনসেপ্ট শিখবো। কনসেপ্ট শেখার আগে আমরা আর একটা নাম্বার নিয়ে নিই 6, 5। এটাকেও আমরা সেরকম লিখতে পারি 6 দশক প্লাস 5 একক। আমি 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এটা করছি, আমি 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রেও আমি করতে পারি। 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে আমি কি করব? এটা 100 দিয়ে গুণ করব। 3 দশক, 2 3 শতক, 2 দশক প্লাস 4 একক। এরকমভাবে আমি করতে পারি। কিন্তু আমি এগুলো কেন করছি? কেন করছি? আমাদের নেক্সট কনসেপ্টটা করার জন্য। আর নেক্সট কনসেপ্টটা কি? আর সেই নেক্সট কনসেপ্টটাই হচ্ছে, সেটা হচ্ছে দেখো এখানে আছে এটা। এটা হচ্ছে কি, নেক্সট কনসেপ্টটা হচ্ছে প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু। সো আমাদের এটা হচ্ছে নেক্সট কনসেপ্ট, প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু। ১ মিনিট, এটাকে বড়ই করে দিই। প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু।
তো প্লেস ভ্যালুটা কি আর ফেস ভ্যালুটা কি? লক্ষ্য করো, আমি প্রথমে একটা নাম্বার লিখেছিলাম 2, 3। 2, 3 দেখো 2 টা কোন প্লেসে আছে, কোন ঘরে আছে, কোন ঝুড়িতে আছে? এটা দশকের ঝুড়িতে আছে। আর দশকের ঝুড়িতে আছে মানে এর প্লেস ভ্যালু কত? দশকের ঝুড়িতে আছে মানে এর প্লেস ভ্যালু যে স্থানে আছে, সেই স্থানটার ভ্যালু কত? সেই স্থানটার ভ্যালু 10। দশক মানে 10। এটা এককের ঘরে আছে মানে এই স্থানটার ভ্যালু কত? 1। তাহলে এখানে যদি বলে এই যে এই সংখ্যাটাতে 2 এর প্লেস ভ্যালু কত? 2 এর স্থানীয় মান কত? তাহলে 2 এর স্থানীয় মান বলতে গেলে আমরা বলব যে 2 যে স্থানে আছে তার মানের সঙ্গে গুণফল। মানে 2 দশকের ঘরে আছে, তার জন্য 10 এর সঙ্গে গুণফল মানে 20। বুঝতে পারলে? আমরা এই যে আগের কনসেপ্টটা পড়লাম এই কারণেই আমাদের প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু জানা দরকার। আমরা জানলাম এটা হচ্ছে প্লেস ভ্যালু। কি জানলাম? প্লেস ভ্যালু। এবার আমার মাথায় কোয়েশ্চেন আসতে পারে, তাহলে 3 এর প্লেস ভ্যালু কত? তাহলে 3 into 1 3। 3 এর প্লেস ভ্যালু 3। কারণ ৩ টা এককের ঘরে আছে। সেরকমভাবে আমি আরেকটা নাম্বার নিই। ধরো 5, 4, 3, 2, 7। আমি এখানে একটা নাম্বার নিলাম। এই নাম্বারে আমি বলছি যে এখানে এই যে ৩ টা আছে, এই ৩ এর প্লেস ভ্যালুটা কত? ৩ দেখো কোন প্লেসে আছে? ৩ আছে শতকের ঘরে। তার মানে ৩ ইন্টু ১০০ দ্যাট ইজ 300। বাট দেখো, আমি কি এরকমভাবে ১০০ দিয়ে গুণ, ২০০ দিয়ে গুণ, বা ২০০ দিয়ে বলছি, ১০০০ দিয়ে গুণ, ১০,০০০ দিয়ে গুণ এরকম করতে যাবো? মানে যেই প্লেসে আছে সেটার আমি গুণফল করতে যাবো? আমি যদি করতে যাই, হ্যাঁ, এটা করা তো যাবেই। কিন্তু আমি এর থেকে আরেকটা প্রসেস বলছি, যেটা আরেকটুখানি সহজ প্রসেস। মানে আমি একটা নাম্বার নিলাম, যেটা একটা বড় নাম্বার নিয়ে নিচ্ছি। সেই বড় নাম্বারে আমি জিজ্ঞেস করছি যে এইখানে এই যে 4 আছে, এটার প্লেস ভ্যালু কত? সো আমি এটার প্লেস ভ্যালু ডাইরেক্ট বলে দেবো 4, তারপরে ৩ টে শূন্য। দ্যাট ইজ এইটা হচ্ছে এর প্লেস ভ্যালু, এটা হচ্ছে 4 এর প্লেস ভ্যালু এই নাম্বারের ভেতরে। আমি যদি বলি 3 এর প্লেস ভ্যালু কত? 3 এর প্লেস ভ্যালু যদি বলে তাহলে 3 তারপরে কত? তারপর আমি ৪ টে শূন্য আমি চোখ বুজে লিখে দিলাম। কিভাবে করলাম? দেখো তোমরা এখানে প্রত্যেকেই বুঝতে পেরে গেছো নিয়মটা কি প্লেস ভ্যালু বের করা। প্লেস ভ্যালু বের করা যেকোনো সংখ্যার যেকোনো ডিজিটের প্লেস ভ্যালু দেখ না কেন, তার প্লেস ভ্যালু বের করার প্রসেস হচ্ছে সেই ডিজিটটাকে লিখে দিলাম। তারপরে কটা পড়ে আছে ডিজিট, কটা অঙ্ক পড়ে আছে দেখব। যেমন এখানে ৪ এ বের করেছিলাম, ৪ এর পরে ৩ টে ডিজিট পড়ে আছে তার জন্য ৩ টে শূন্য। এখানে ৩ এর বের করলাম, ৩ লিখলাম, ৩ এর পর ৪ টে আছে তার জন্য ৪ টে শূন্য। ৪ টে কি আছে? ৪ টে ডিজিট আছে তার জন্য। সেরকমভাবে যদি ২ এর জিজ্ঞেস করে, তাহলে ২ এর পরে কটা ডিজিট? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা ডিজিট। তাহলে আমি ৫ টা শূন্য একদম চোখ বন্ধ করে লিখে দেব। এটাই হয়ে গেল কি? প্লেস ভ্যালু। সো প্লেস ভ্যালু সম্পর্কে প্রত্যেকে ক্লিয়ার? আই থিংক এভরিওয়ান ইজ ক্লিয়ার। এনি ডাউট? কারো রকম কোনো ডাউট আছে? চলো আমরা নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে ফেস ভ্যালু। সো ফেস ভ্যালুটা কি? চলো ওখানে কোশ্চেন আসছে, আমরা এখানেই করি। ফেস ভ্যালুটা কি? ফেস ভ্যালুটা মানে চেহারা। চেহারাটা কি? সবসময় বাহ্যিক গঠন বলা হয়। বাহ্যিক গঠন যদি আমি আমার চেহারা বলি, আমার বাহ্যিক গঠন বলতে আমি সাদা না কালো, আমি মোটা না পাতলা, আমি লম্বা না বেঁটে, এইরকম ধরনের বাহ্যিক গঠনকে বোঝায়। কিন্তু কিন্তু কি ভেতরে আমার কি আছে? ভেতরে আমার হার্ট আছে, আমার ফুসফুস আছে, আমার পাকস্থলী আছে, বিভিন্ন রকমের জিনিসগুলো আছে আমার ভেতরে, সমস্ত রকম অর্গানস গুলো আছে, সেগুলোর তো কথা বলা হয় না। এখানে ফেস ভ্যালু বলতে ফেসের কথা বলা হয়। তাহলে একটা আমি যে কোনো নাম্বার নিলাম, এই নাম্বারের যে কোনো একটা ডিজিটে যদি ফেস ভ্যালুর কথা বলা হয়, তাহলে ফেস ভ্যালু যদি আমি 3 এর প্লেস ফেস ভ্যালু বলি, 3 এর ফেস ভ্যালু কত? তাহলে 3 এর ফেস ভ্যালু কিছু না, আমি এর ভেতরের গঠন দেখতে যাব না, কোন পজিশনে আছে দেখতে যাব না, আমি শুধু দেখব 3 এর ফেসটা কেমন। 3 টা 3 এর মতন, 3 টা 3 এর মতন, তো 3 এর প্লেস ভ্যালু 3 হবে। এখানে যদি 4 বলে, 4 এর প্লেস ভ্যালু কত? 4 টা 4 এর মতন। 4 এর প্লেস ভ্যালু, সরি, 4 এর ফেস ভ্যালু 4। 7 টা, 7 এর ফেস ভ্যালু 7। এখানে 2, 2 এর ফেস ভ্যালু 2। ক্লিয়ার? বাস, প্রত্যেকের ক্লিয়ার? ওকে, চলো আমরা নেক্সট টপিকের দিকে বেড়ে আছি। আমরা নেক্সট টপিকে দেখবো। এখানটা নিয়ে আমরা কিছু কোয়েশ্চেন দেখছি।
যে কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে অলরেডি চলে এসেছে। একদম এটা বেসিক আইডিয়া আমরা প্লেস ভ্যালু, ফেস ভ্যালু সম্পর্কে জানলাম। এই প্লেস ভ্যালু, ফেস ভ্যালুতেই আমরা এবার দেখব এই যে প্লেস ভ্যালু কিভাবে বের করতে হয়েছে সেটা আমরা শিখেছি। কোয়েশ্চেন কি এসেছে দেখি। হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 5 ইন এই নাম্বারটা? আমি একদম ইজিলি বলে দিতে পারবো, তাই না? ৫ এর প্লেস ভ্যালু কত? ৫ এর পর কটা ডিজিট? দেখো ১, ২, ৩, ৪, ৪টে শূন্য, বাস। চোখ বন্ধ করে, মানে কোনটা? এটা। ক্লিয়ার? চলো, এটা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে বলা আছে ফেস ভ্যালু অফ ৮। ৮ এর ফেস ভ্যালু কত? বলার দরকার আছে ফেস ভ্যালু। ৮ এর ফেস ভ্যালু এখানে কত হবে? ৮ই হবে। আচ্ছা, এখানে একটা অপশন দিতে ভুল হয়ে গেছে। সো ৮ এর ফেস ভ্যালু, এখানে ৮ অপশন একটা দিয়ে দিলাম। সো ৮ এর ফেস ভ্যালু হচ্ছে ৮। ক্লিয়ার? দেখো, আমরা প্লেস ভ্যালু, ফেস ভ্যালু তো খুব আমাদের মনে হচ্ছে ইজি, কিন্তু এখান দিয়ে আরো একটু কঠিন কঠিন যেটা অ্যাডভান্স কোশ্চেন আসতে পারে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু দিয়ে, সেটা কোনো সময় জিজ্ঞেস করে নিতে পারে যে দুটো প্লেস ভ্যালু বললো, তাদের যোগফল কত? যেমন এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আছে দ্য সাম অফ প্লেস ভ্যালুজ অফ 3 ইন দ্য নাম্বার দিস। মানে হচ্ছে প্রদত্ত সংখ্যায় তিনের স্থানীয় মানগুলির যোগফল কত? তাহলে তিনের স্থানীয় মান বলতে দেখো এখানে এইখানে ৩ আছে, এই ৩ এর প্লেস ভ্যালুটা কত? ৩ এর পর কটা শূন্য? ৩টে শূন্য, তারপর ৩টে ডিজিট আছে তাই। এখানে আরেকটা ৩ আছে। এই ৩ এর প্লেস ভ্যালুটা কত? ৩ এর পর একটা শূন্য, তার কারণ ৩ এর পর একটা ডিজিট আছে তাই। এই ৩টার জন্য। ওকে? তাহলে আমরা এদের যদি যোগ করি, সাম মানে কি? যোগ চেয়েছে। যোগ করলে কত? ৩০30। ব্যাস, এটা আনসার। ক্লিয়ার? এরকমভাবে কোয়েশ্চেন থাকতে পারে যে এদের গুণফল দিতে পারে, বা এদের বিয়োগফল দিতে পারে, বা এদের ভাগফলও দিয়ে দিতে পারে। বিভিন্ন রকমভাবে কোয়েশ্চেন করতে পারে। শুধু এখানে প্লেস ভ্যালুর মধ্যেই করেছে, কোনো সময় ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুর মধ্যেও করতে পারে। ওকে, আশা করি এরকম টাইপের কোয়েশ্চেনগুলো প্রত্যেকেই পেরে যাবে। কেমন? ভালো লাগলো? প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু শিখে এটা তো আমরা একদম বেসিক জানলাম, তাই না? চলো, আমরা নাম্বার সিস্টেমের একদম বেসিকে আমরা আজকে পড়লাম যে প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু সম্পর্কে। আমরা এবার আরেকটু ইন্টারেস্টিং ব্যাপার পড়ি। আমরা দেখেছি যে অনেক বড়, বড় নাম্বার দিয়ে দেওয়া হয়, সেগুলোকে বলা হয় এটা কত দিয়ে বিভাজ্য হচ্ছে, তাই না? কত দিয়ে বিভাজ্য হচ্ছে। যেমন আমি কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাই। কোয়েশ্চেনের দিকে এগিয়ে গিয়ে আমি যদি কোয়েশ্চেন দেখতে চাই, যেমন এখানে একটা বলা হয়েছে এই যে এই নাম্বারটা ৩ দিয়ে বিভাজ্য। তাহলে এর মাঝে একটা ডিজিট মিসিং আছে। এটা কত বসলে ৩ দিয়ে বিভাজ্য হবে? বা এরকমভাবে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে এইখানে যে ৪ টে অপশন দিয়ে দিয়েছে। তো এই নিচের ৪ টে অপশন কোনটি ৯৯ দ্বারা ভাগ যাবে? ৯৯ দ্বারা ভাগ যাবে। তখন আমরা কি করব? নরমাল ভাগ করে, করে দেখব প্রত্যেকটাকে। না কোনো ট্রিক আছে, না কোনো রকম জিনিস আছে। তখন আমাদের প্রসেস আছে। সেই প্রসেসটা কি? সেটাই চলো আমরা জানবো। সেই প্রসেসটা আমরা এবার ধীরে, ধীরে জানছি। তো এই যে প্রসেসটা আমরা, আচ্ছা এটা আমাদের পোস্টার প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখনো পর্যন্ত আমরা যতটা পর্যন্ত ক্লাস করছি প্রায় ২০ মিনিট থেকে ৩০ মিনিট ক্লাস হতে যাচ্ছে আমাদের। তোমাদের ক্লাস কেমন লাগছে বলো? আশা করি প্রত্যেকেই ভালো লাগছে। যারা জয়েন করেছো অলরেডি, যারা জয়েন করোনি আম তারা দেখো কেমন লাগছে, ভালো করে ভেবে চিন্তে তারপর প্রত্যেকেই জয়েন করলো। আশা করি প্রত্যেকেই ভালো লাগছে। আচ্ছা, চলো নেক্সট। আমরা বললাম যে বিভাজ্যতা সম্পর্কে পড়ব। বিভাজ্যতাতে আমরা কিছু, কিছু নিয়ম জানবো। সেই নিয়মের ভিতরে আমরা দেখব যে নাম্বারগুলিকে ডিভিশনের যে রুলসটা কি সেটা। তো আমরা প্রত্যেকে একদম বেসিক থেকে শুরু করব ২ দ্বারা। তো ২ দ্বারা যদি কোনো নাম্বার ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা জানার জন্য আমাদের ট্রিকটা কি? আমি একটা নাম্বার নিলাম। আচ্ছা, এই এত বড় একটা নাম্বার নিলাম। এই নাম্বারটা ২ দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা জানার জন্য কি আমি ভাগ করব? না, একদমই করব না। আমি কি করব? আমি লাস্ট ডিজিটটা কত সেটা দেখব। লাস্ট ডিজিটটা এই যে এটা, এটা যদি ২ দিয়ে ভাগ চলে যায়, যে এই লাস্ট ডিজিট যদি ২ দিয়ে ভাগ যায়, যদি ২ দ্বারা ভাগ, তো লাস্ট ডিজিট যদি ২ দ্বারা ভাগ যায়, তাহলে টোটাল নাম্বারটাই ২ দিয়ে ভাগ যাবে। এখানে আরেকটা কথা বলা যেতে পারে। এই লাস্ট ডিজিটটা যদি জোড় সংখ্যা হয় বা শূন্য হয়,
এখানে বলা যেতে পারে শূন্য বা জোড় সংখ্যা লাস্ট ডিজিটটা শূন্য বা জোড় সংখ্যা হয়, তাহলে কি, তাহলেই ২ দ্বারা ভাগ যাবে টোটাল নাম্বারটা। আমি এখানে জানলাম যে কোনো একটা নাম্বার ২ দিয়ে ভাগ যাওয়ার জন্য শুধু টোটাল নাম্বারকে ভাগ করার দরকার নাই। আমাদের লাস্ট ডিজিটটা দেখলেই হলো। ঠিক আছে? সেইরকমভাবে আমি আরেকটা বলছি এবার ৪ দ্বারা। ৪ দ্বারা ভাগ। ৪ দ্বারা ভাগের নিয়মটা কি? ৪ দ্বারা ভাগের নিয়ম, আমি একটা নাম্বার নিই। 5, 4, 3, 2 আ 28 চলো আমি এই নাম্বারটা নিলাম। এই নাম্বারটাতে আমরা দেখব যে ৪ দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। এটার জন্য কি আমরা কি করব? এটার জন্য কি আমরা ভাগ করব আবার? না, একদমই ভাগ করব না। আগে যেরকমভাবে দেখেছিলাম লাস্ট ডিজিট, এখানে কিন্তু আমরা লাস্ট একটা ডিজিট দেখব না। আমরা এখানে লাস্ট দুটো ডিজিট দেখব। কেন এবার লাস্ট দুটো ডিজিট দেখছি? দেখো, লক্ষ্য করো এখানে ২ এর ক্ষেত্রে অনলি ২ ছিল। তার জন্য আমরা এখানে লাস্ট একটা ডিজিট দেখেছিলাম। কিন্তু এখানে ৪ এর ক্ষেত্রে কি আছে? ৪ এর ক্ষেত্রে দেখো, ৪ এর ক্ষেত্রে দুটো ২ আছে মানে কত? ২ দুগুণে ৪। দুটো ২ আছে মানে আমি লাস্ট দুটো ডিজিট দেখব। লাস্ট দুটো ডিজিট দেখব। তাহলে আমার এখানে নিয়মটা কি বলবো? লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট ডিভিজিবল বাই 4, ডিভিজিবল বাই 4 মানে লাস্ট দুটো ডিজিট যদি ৪ দিয়ে ভাগ যায় তাহলে টোটাল নাম্বারটাই ৪ দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? তাহলে এখানে দেখো লাস্ট ডিজিটটা কত? ২৮। ২৮ কি ৪ দিয়ে ভাগ যাচ্ছে? অবশ্যই যাচ্ছে। ৪ সাথে ২৮। তাহলে কি টোটাল নাম্বারটাই ৪ দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? এবার আমরা নেক্সট আসছি একটা টপিকে। নেক্সট টপিক বলতে কি আমরা ২ দিয়ে দেখলাম, ৪ দিয়ে দেখলাম। আমি এবার দেখব ৮ দিয়ে। ৮ দিয়ে। কিন্তু তোমাদের মাথায় কি আসছে না যে আমি ২ দেখলাম তারপরে ডাইরেক্ট ৪ চলে গেলাম। ৩ কেন দেখলাম না? তারপরে কি ৪ তো দেখলাম, তারপরে ৫ দেখলাম না, ৬ দেখলাম না, ৭ দেখলাম, ডাইরেক্ট ৮ চলে গেলাম। কেন আমি এগুলো পরপর করছি তুমি এখানে বুঝতে পারবে। দেখো ২ আর ৪ এর মধ্যে একটা সিমিলারিটি ছিল। ছিল না? ২ এর ক্ষেত্রে আমি লাস্ট একটা ডিজিট দেখেছিলাম। ৪ এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? লাস্ট দুটো ডিজিট। কেন? তার কারণ ৪ এ দুটো ২ আছে। লক্ষ্য করো ৮ এ কি আছে? ৮ এ ৩ টে ২ আছে। তার কারণ কত? ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮। তাহলে এখানে তোমরা নিজেই নিয়ম বলে দিতে পারবে। কি নিয়ম বলো তো? কটা ডিজিট বলো? প্রত্যেকেই বলো দেখি। লাস্ট কটা ডিজিট? ২ এর ক্ষেত্রে লাস্ট একটা ডিজিট, ৪ এর ক্ষেত্রে লাস্ট দুটো ডিজিট, তার কারণ ওখানে দুটো ২ ছিল। ৮ এর ক্ষেত্রে লাস্ট কটা ডিজিট হতে পারে তাহলে? অবশ্যই লাস্ট ৩ টে ডিজিট হতে পারে। তাহলে এইখানে কি আমাদের যে এই নিয়মগুলা আমাদের অবশ্য তোমরা আগে হয়তোবা তোমরা মনে করার চেষ্টা করতে। কিন্তু এখানে কি ২ এর জানলে ৪ এরও জানা যাবে, ৮ এরও জানা যাবে। নিয়ম এক্সট্রা রকমভাবে মনে করার দরকার নেই। বাস একটা নিয়ম মনে রাখবো যে ২ এর ক্ষেত্রে লাস্ট একটা ডিজিট। তাহলে ৪ এর ক্ষেত্রে ২ টো, ৮ এর ক্ষেত্রে ৩ টা ডিজিট। বাস! তাহলে আমি একটা নাম্বার নিই। আমি একটা এই নাম্বারটা নিলাম। এই নাম্বারটা দেখছি। তাহলে এই যে এই নাম্বারটা ৮ দিয়ে ভাগ যাবে কি যাবে না সেটা দেখার জন্য কি করব? লাস্ট ৩ টে ডিজিট। সো এখানে আমরা বলব লাস্ট 3 ডিজিট। লাস্ট 3 ডিজিট। লাস্ট 3 ডিজিট যদি ডিভিজিবল বাই ৮ হয়ে যায়, ডিভিজিবল বাই ৮ তাহলে টোটাল নাম্বারটাই ৮ দিয়ে ভাগ যাবে। তাহলে আমি এখানে চেক করে দেখি এটা ৮ দিয়ে ভাগ যাচ্ছে কিনা। লক্ষ্য করো ৮ একে ৮, ৮ এ ৪ নিলাম, আর একটা শূন্য নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। ৫ ৮ কত? ৪০। সো অবভিয়াসলি কত দিয়ে ভাগ যাচ্ছে? ৮ দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে টোটাল নাম্বারটাই কত দিয়ে ভাগ যাবে? ৮ দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এইরকমভাবে আমরা বাকিগুলোকে দেখব। বাকিগুলোর রুলস চলো আমরা ধীরে, ধীরে দেখছি। বাকিগুলোর রুলস ৩ আর ৯, ৩ আর ৯ এদের একসঙ্গে আমরা দেখব। ৩ আর ৯ এর ক্ষেত্রে আমরা যদি কোনো একটা নাম্বার নিয়ে নিই ৪, ৩, ৯, ২, ৮, ১। আচ্ছা, এরকম একটা আমি নাম্বার নিয়ে নিলাম। এই নাম্বারটা ৩ দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না? ৩ দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা দেখার জন্য আমরা কি করব? সেটা দেখার জন্য আমাদের প্রসেসটা হচ্ছে এই নাম্বারে যতটা ডিজিট আছে সবগুলোকে যোগ করব। মানে কত? এখানে আমি একটা বলছি যে সাম অফ ডিজিটস যোগ করব। এখানে ৪ + ৩ + ৯ + ২ + ৮ + ১
সবকটার আমি যোগ করব। যোগ যদি করি তাহলে এখানে দেখো ৭ আর ৯ কত? ১৬, ১৬ আর ২ কত? ১৮, আর ১৮ আর ৮ এ কত হচ্ছে? ২৬, ২৬ আর ১ এ ২৭। এই যে যোগ করে যেই নাম্বারটা পেলাম সেটা যদি ৩ দিয়ে ভাগ যায়, ২৭, ২৭ কি ৩ দিয়ে ভাগ যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই যাচ্ছে। তাহলে টোটাল নাম্বারটা ৩ দিয়ে ভাগ যাবে। তাহলে বললাম এদের যোগ করব, যোগ করে যেই নাম্বারটা পাবো এটা যদি ৩ দ্বারা যায়, ৩ দ্বারা ভাগ যায় তাহলে টোটাল নাম্বারটা ৩ দিয়ে ভাগ যাবে। ৯ এর ক্ষেত্রেও সেম নিয়ম। ৯ এর ক্ষেত্রেও কি করব? ৯ এর ক্ষেত্রেও আমরা এই ডিজিটগুলো যোগ করব। যোগ করে দেখব শেষ বেলাতে ৯ দ্বারা যদি ভাগ যায়, ৯ দ্বারা যদি ভাগ যায় তাহলে কি? তাহলে টোটাল নাম্বারটাও ৯ দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার না, ক্লিয়ার না? ক্লিয়ার আশা করি। আচ্ছা, এগুলো সম্পর্কে যখন আমরা একদম এই নাম্বার সিস্টেমের চ্যাপ্টারটা করব একদম আলাদা রকমভাবে, এটা তো আমরা একটা ইন্ট্রোডাকশন ক্লাস নিচ্ছি, তখন আমরা আরো ডিটেইলস করে পড়ব। আমরা আরেকটা দেখছি। আচ্ছা, আরেকটা দেখার আগে আমরা এখানে কোয়েশ্চেনের দিকে চলে যাই। দেখি আমরা যখন এখানে আমরা ডেমো ক্লাস হিসেবে নিচ্ছি বা ইন্ট্রোডাকশন ক্লাস হিসেবে নিচ্ছি, আমরা টোটালটাকে একদম থরোলি আজকে পড়ছি না। নেক্সট ক্লাসে অবশ্যই পড়বো আরো থরোলি, আরো ইন্টারেস্টিংলি ভাবে। তো আমরা এখানে কোয়েশ্চেনের দিকে আসি। কোয়েশ্চেনের দিকে দেখি এখানে একটা নাম্বার বলা আছে কিন্তু মিসিং আছে কি ৭, ৫, এই জায়গাতে স্টার বলা আছে মানে এই ডিজিটটা মিসিং আছে। তো ইজ ডিভিজিবল বাই 3, সো এটা ৩ দিয়ে বিভাজ্য। দেন হোয়াট ড্যাশ মানে এই স্টারের জায়গায় কত হবে, তাহলে ৩ দিয়ে ভাগ যাবে। মানে এখানে স্টারের জায়গায় কত বসতে পারে সেটার জন্য আমি ৩ দিয়ে ভাগ যাওয়ার প্রসেসটা আমি শিখলাম না? তো এখানে কিছু হবে না মানে আমি ভাবলাম যে x হবে। কত হবে? আমি x হবে ভেবে নিলাম। বাকিগুলো যে ডিজিট গুলো আছে মানে এই ৭, ৫ প্লাস এদিকে ৭ আর ৫ সবকটাকে আমি যোগ করছি প্লাস শেষ বেলাতে x কেও আমি নিচ্ছি। যদি যোগ করি ৭ আর ৫ এ ১২, ৭ আর ৫ এ ১২ মানে ১২, ১২ ২৪ প্লাস x। এবার লক্ষ্য করো, এবার লক্ষ্য করো। আচ্ছা, এবার লক্ষ্য করো যে ২৪ এর পরে কত যোগ করলে সেটা ৩ দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা হবে। ২৪ তো নিজেই ৩ দিয়ে ভাগ যাচ্ছে, তখন ৩ ৮ ২৪। তাহলে ২৪ এর পর যদি আমি কত যোগ করি? ২৪ এর পর, আচ্ছা এবার যদি আমি দেখি ২৪ এর পর যদি ৩ যোগ করি তাও হয়ে যাচ্ছে। ৩ যোগ করলে কত? ২৭। কিন্তু ৩ তো অপশানে নেই। তো এখানে অপশানটার দিকে আমার দেখতে হবে। অপশানে দেখছি ৯ আছে। তাহলে যদি আমি ৯ যোগ করি ২৪ এর সাথে ৯, তাহলে ২৪ এর সাথে ৯ যোগ করলে সেটা হয়ে যায় ৩৩। তাহলে এই ৩৩ টা ভাগ যাচ্ছে। আচ্ছা, এবার এখানে হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে যে ৪। আচ্ছা, ৪ আমরা বসিয়ে দেখি। ২৪ প্লাস ৪ যদি আমরা করি তাহলে কত হচ্ছে? ২৪ প্লাস ৪ হলে ২৮। ২৮ কিন্তু ভাগ যাচ্ছে না ৩ দিয়ে। তাই না? আচ্ছা, এখানে আরেকটা ট্রিক বলে দিচ্ছি। যখন এখানে দেখলাম যে এটাও ভাগ যাচ্ছে ৩ দিয়ে মানে এই ২৪ টা ৩ দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এখানে এমন ধরনের ডিজিট গুলো হবে যেগুলো ৩ এর গুণিতক। মানে ৩ এর গুণিতক কত হতে পারে? ৩ হতে পারে, ৬ হতে পারে, ৯ হতে পারে। এই ৩ টেই পসিবল এখানে। ৩, ৬, ৯ বা এখানে আরেকটাও পসিবল সেটা হচ্ছে ০। তাহলে এখানে কত? এই ৪ টে ডিজিটের মধ্যে পসিবল আর বাকি পসিবল না। তাহলে এই ৪ টে ডিজিটের মধ্যে যেকোনো একটা হলেই হয়ে যাবে। তাহলে অপশানে কি আছে? অপশানে আছে কত? ৯। তাহলে ৯ টাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার হলো না হলো না? কোয়েশ্চেনটা যদি আবার ঘুরিয়ে দিত, বলা হতো যে এখানে দেন x is equals to, আচ্ছা এখানে যদি দিত, এখানে x বলে দিত, দিয়ে কোয়েশ্চেনটা এরকম দিত, হোয়াট ইজ দ্য স্মলেস্ট ভ্যালু অফ এক্স। যদি স্মলেস্ট এর কথা বলতো তাহলে আমি যদি বলতাম যে এখানে এক্স এর জায়গায় সবচেয়ে ছোট কোনটা হতে পারে, তাহলে দেখো এই যে আমি ৪ টে পেয়েছি, এই ৪ টে হতে পারে। তাহলে ৪ টের মধ্যে কোনটা স্মলেস্ট যদি বলতো তাহলে ০ টা বসাবো আমরা। যদি বলতো লার্জেস্ট কোনটা, লার্জেস্ট হলে আমরা বলতাম ৯। ক্লিয়ার হলো না হলো না? এরকমভাবে কোয়েশ্চেন দিতেই পারে। তো আমরা এখানে ৩ দিয়ে ডিভিজিবল এর এই টাইপের অঙ্কগুলো কিন্তু অনেক আসে। যে একটা নাম্বার এরকমভাবে মিসিং দিয়ে দেবে, মিসিং ৩ দিয়ে কোনো সময় বলল, কোনো সময় ৯ দিয়ে বলল, কোনো সময় ১১ দিয়ে বলল। কোয়েশ্চেন বেশিরভাগ পরীক্ষাতে এই ৩, ৯ আর ১১ দিয়ে এরকম মিসিং কেসের ক্ষেত্রে এসেছে। ওকে? চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখছি। দেখো এখানে ৯ দিয়ে আছে।
নয় দিয়ে আছে, এটাও কি? এখানেও একটা মিসিং আছে, এই জায়গাতে পি বলে দিয়েছে। ওখানে যেমন স্টার বলেছিল, এখানে পি বলেছে। তাহলে পি এর জায়গায় কোন ভ্যালু হতে পারে? তাহলে ৯ দিয়ে ভাগ যাবে। সিম্পল কথা। আমি চোখ বন্ধ করে আমি কি করব? এদের যোগ করব। যোগ করি ৪ আর ৩ এ ৭ আর ২ এ ৯, ৯ আর ১ এ কত? ১০। তাহলে ১০ প্লাস পি। আচ্ছা, ১০ প্লাস পি। এখানে ১০ এর পরে কোন নাম্বারটা হবে যেটা ৯ দিয়ে ভাগ যায়? ১০ এর পরে আচ্ছা, ১০ এর পরে একটা নাম্বার হচ্ছে ১৮ হলে ৯ দিয়ে ভাগ যায়। তার মানে ১০ এর সাথে যদি আমি ৮ যোগ করি তাহলে ১৮ হবে। তাহলে কি ৯ দুগুণে ১৮। তার মানে এই জায়গায় পি এর ভ্যালুটা কত? obviously ৮। ভেরি গুড। তোমরা খুব সুন্দর করছো। ওকে? চলো, ক্লিয়ার হলো তাহলে। এরকমভাবে আমরা লক্ষ্য করি। এরকমভাবে কোয়েশ্চেন হচ্ছে 99। 99 দিয়ে ভাগ দিলে আমরা কিভাবে দেখব তখন? তখন ভয় করার একদমই দরকার নাই। আমরা 99 শেখাইনি যদিও, কিন্তু 99 করার জন্য আমরা ট্রিক বলবো। যত বড়ই নাম্বার বলুক না এখন আমাদের কোনো চিন্তা নাই। 99 এর জন্য আমরা দেখব 99 এর ভিতরে কি, কি জিনিস আছে। 99 এর ভিতরে আছে ৯ আর ১১। কেন দেখো ৯ আর ১১ ৯৯। ৯, ১১, ৯৯। আর এদেরকে পরস্পর মৌলিক হতে হবে। আর পরস্পর মৌলিক মানে এদের এদের গসাগু ১ হবে। দেখো ৯ আর ১১ র গসাগু ১। ওগুলো আমরা পরে আরো ডিটেইলস এ বলবো যে প্রাইম নাম্বার কি, আর অরো নাম্বার কি, সমস্ত নাম্বারগুলো আমরা বলবো। প্রাইম নাম্বার সবকিছু নাম্বার যখন নাম্বার সিস্টেম খুব ডিটেইলস এ করবো আমরা। ওকে? আমাদের জানতে হবে ওগুলো সমস্ত কিছু। আচ্ছা, তো এখানে ৯ আর ১১ দিয়ে ভাগ যাচ্ছে সেটা আমাদের চেক করতে হবে। আচ্ছা, তো আমরা যদি চেক করি, প্রথম কথা আমরা ৯ দিয়ে চেক করে নেব। আমরা ৯ দিয়ে তো শিখে নিয়েছি, কিন্তু ১১ দিয়ে তো শেখাইনি। কোয়েশ্চেনটা হয়ে আছে এখানেই। ১১ দিয়ে আমরা শেখাইনি। চলো আমরা একটা নাম্বার নিই। এখানে আমি ১১ দিয়ে রুলসটাও শিখিয়ে দিই। ঠিক আছে? চলো। আচ্ছা, এখানে ৩ দিই। আচ্ছা, আমি এই যে এই নাম্বারটা একটা নাম্বার নিলাম। এই নাম্বারটা ১১ দিয়ে ভাগ যাবে কি যাবে না সেটার জন্য আমরা কি করব? সেটার যে জন্য আমাদের যে প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আমরা ডান দিক থেকে এই নাম্বারের ডিজিট গুলোকে আমরা মার্ক করতে থাকবো। কেমনভাবে মার্ক করব? এটা আমরা বলছি যে এটাকে আমরা O লিখলাম। O ফর অড, মানে এই যে এর পজিশনটা বিজোড় পজিশন, মানে অড মানে বিজোড়। E ফর ইভেন বা O ফর অড, E ফর ইভেন বা O ফরওয়ার্ড, এরকম ভাবেও কেউ করতে পারে। আর একটা প্রসেসও বলবো যেটা আলাদা রকম ভাবে করতে পারে। তো আমরা যখন বলবো যেগুলো ও দিয়ে আছে সেগুলোকে একসঙ্গে নিব, সেই ডিজিট গুলোকে আর সেগুলোকে যোগ করব। ও দিয়ে কে কে আছে? ৪ আছে, ২ আছে, ৩ আছে। তাহলে ৪, ২ আর ৩ এর আমি যোগ করলাম। ঠিক আছে? আর আর ই দিয়ে যেগুলো হয় সেগুলোকে যোগ করব। ই দিয়ে দেখো দুটো আছে, ৯ আর ০। ৯ আর ০ ই দিয়ে আছে। আমি দুটোকেই যোগ করছি। যোগ করে দেখছি এইদিকেও ৯ হয়েছে, এইদিকেও ৯ হয়েছে। দুটোর আমি বিয়োগ করে দেব। দুটোর বিয়োগ করার পর দেখব যদি হয় ০ হয় বা 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 ১১ দিয়ে ভাগ যাচ্ছে এমন কোনো কিছু সংখ্যা আসে। ১১ দিয়ে ভাগ যাচ্ছে ০ অথবা ১১ দিয়ে ভাগ যাচ্ছে এরকম কোনো সংখ্যা আসে, তাহলে টোটাল নাম্বারটাই ১১ দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার হয়ে গেল না? হয়ে গেল না? আমরা তাহলে কি এখানে মার্ক করলাম অড ইভেন দিয়ে। ফার্স্ট ডান দিক থেকে শুরু করব অড অড ইভেন। এবার কেউ বলে আমি অড ইভেন আমি এরকম লিখব না। যদি কেউ বলে আমি লিখব না, তাহলে তখন কি করতে পারে? তখন সে এইরকম একটা জিনিস করতে পারে। কি করতে পারে? যে এই ডান দিক থেকে শুরু করতে পারে। ডান দিক থেকে ও কেটে দিতে পারে। কেটে দিল একটা নাম্বার, একটাকে ছেড়ে আরেকটাকে কাটলো। আরেকটাকে ছেড়ে আরেকটাকে কাটলো। যেইগুলোকে কাটলো যেইগুলোকে কাটলো সেগুলোকে নিয়ে ও যোগ করলো। তার মানে কত? এই যে ৪, ২ আর ৩ এদেরকে যোগ করবে, করে কত হবে? ৯। আর বাকি যেগুলোকে কাটেনি সেগুলোকেও যোগ করে নেবে। একই ব্যাপার। ওখানে আমি অড ইভেন দিয়ে মার্ক করছিলাম। এখানে আমি কেটে, কেটে মার্ক করছি। কেটে, কেটে ক্ষেত্রে বা অড ইভেন দিয়ে যার যেভাবে সুবিধা হয়, যে যেরকমভাবে করতে ইচ্ছুক সে সেরকমভাবে করতে পারে। মেন কথা আমাদের কি? আল্টিমেটলি আমাদের জানতে হবে কোন, কোন নাম্বারগুলোকে আমরা গ্রুপিং করে যোগ করব আর তারপরে তখন ওদের ডিফারেন্স করব।
ঠিক আছে? এই প্রসেসটা আমরা জেনে নিলাম। এবার যদি আমরা এখানে আমরা দেখতে যাই এই কোয়েশ্চেনটাতে, তাহলে কোয়েশ্চেনটাতে আমাদের ৯৯ দিয়ে ভাগ মানে কি ৯ দিয়েও ভাগ, আবার ১১ দিয়েও ভাগ। তাহলে যেটা ৯ দিয়ে এবং ১১ দিয়ে দুটো দিয়েই ভাগ যাবে সেটাকে আমাদের দেখতে হবে। আমরা অপশন টেস্ট করব। অপশনে আমরা দেখব কোনটা ৯ দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আমরা যদি ৯ দিয়ে ভাগ যাচ্ছে সেটা জানার জন্য তাহলে প্রত্যেকটায় কি ডিজিটগুলোকে যোগ করব। ডিজিট যদি যোগ করি দেখো ৪ আর ২ এ কত ৮, ৮ আর ২ এ ১০, ১০ আর ১৭, ১৭ আর এদিকে ৮ এ কত হচ্ছে ১৭ আর ৮ এ ২৫। তাহলে এটা ৯ দিয়ে ভাগ যাচ্ছে না। ২৫ ৯ দিয়ে ভাগ যায় না। তাহলে এটা কাট আগে থেকেই। আবার এখানে লক্ষ্য করো। আবার ৯ দিয়ে ভাগ যাওয়ার কিন্তু আরেকটা প্রসেসও আছে। সেই প্রসেসটা কি? দেখো ৯ দিয়ে ভাগ যাওয়ার প্রসেসটা এটা ৯ আমি কেটে দিলাম। আর এদিকে ৭ আর ২ এ কত হয়? ৯ আমি কেটে দিলাম। আর এইদিকে ৮ আর ৩ সরি এইদিকে ৫ আর ৩ ৮ আর ১ এ ৯। এই ৯, ৯ কেটে দিলাম। মানে কি? যেই ডিজিট গুলোকে নিয়ে ৯ হচ্ছে সেগুলোকে একসঙ্গে করে কেটে দেব। শেষ বেলাতে কেটে দেখব যদি সব কেটে যায়, সব কেটে যায় তাহলে এই টোটাল নাম্বারটা ৯ দিয়ে ভাগ চলে গেল। ৯ দিয়ে তো ভাগ গেল ভালো কথা। এটা কি ১১ দিয়েও ভাগ যাচ্ছে? সেটাকে আমরা চেক করব। তাহলে ১১ দিয়ে ভাগ যাচ্ছে সেটা চেক করার জন্য আমরা কি করব? ফার্স্ট একটা কাটলাম, তারপরে একটা, তারপরে একটা। এরকম আমরা নিলাম। মানে কত? এখানে ৭ আর ২ এ ৯, ৯ আর ৩ এ হচ্ছে ১২। তাহলে ১২ এখানে পেলাম আর এখানে ৯ আর ৫ এ ১৪, ১৪ আর ১ এ কত? ১৫। আমরা বিয়োগ করলে এটা পাচ্ছি না। তার মানে কি আমরা লক্ষ্য করলাম যে এটা ৯ দিয়ে তো ভাগ যাচ্ছে কিন্তু ১১ দিয়ে যাচ্ছে না মানে এটাও আনসার হবে না। তাহলে অপশন এ, অপশন বি বাদ। তাহলে আমরা কি যখন আমরা দেখব যে এই উপর দিক থেকে একটা অপশন নিচের দিক থেকে একটা অপশন নিয়ে নিলাম তখন এরকম ভাবে হচ্ছে না তখন আমরা ৩ নম্বরটা না চেক করে আমরা ডাইরেক্ট ৪ নম্বরটাও চেক করতে পারি বা আমরা একটা প্রথম নিতে পারি আর একটা শেষের নিতে পারি এরকম করতে পারি। চলো আমরা ৩ নম্বরটাই করি একবার চেক দেখি এটা ৯ দিয়ে যাচ্ছে কি এটা ১০, ১৪, ১৪ আর ৪ এ ১৮ হ্যাঁ, এটা ৯ দিয়ে চলে আছে কিন্তু এটা কি ১১ দিয়ে যাচ্ছে কি? দেখি এটা ৪, ৪ আর ৪ এ ৮, ৮ আর ১ এ ৯। আচ্ছা এটাও ৯, এটা ১১ দিয়ে যাচ্ছে না। তার মানে কি? অপশন ডি ইস দ্য কারেক্ট আনসার। তো আমরা জানলাম ৯৯ দিয়ে ভাগ যাওয়া মানে কি? ৯৯ দিয়ে ভাগ যাওয়া মানে ৯ দিয়ে আর ১১ দিয়ে ভাগ যাওয়া। তাহলে যেটা ৯ দিয়ে আর ১১ দিয়ে দুটো দিয়েই ভাগ যাবে সেটা ৯৯ দিয়ে যাবে। সেরকমভাবে আমি একটা নাম্বার বলি ১৮ দিয়ে ভাগ যাওয়া। ১৮ দিয়ে ভাগ যাওয়া মানে কি? সেটা ৯ দিয়েও যাওয়া আবার ২ দিয়েও যাওয়া। ঠিক আছে? এরকমভাবে আমরা অনেক পেতে পারি। অনেক আমরা বড় নাম্বার দিবে সেটাকে ভাগ যদি চেক করতে পারে তাহলে যেকোনো এরকমভাবে ২ টো নাম্বার বা ৩ টে নাম্বারও আসতে পারে। সেরকম দিয়ে ভাগ যাওয়ার আমরা প্রসেস দেখব। ব্যাস তাহলে নাম্বার সিস্টেম সম্পর্কে আমরা একটা ওভারঅল ধারণা পেয়ে গেলাম এরকম নাম্বার সিস্টেমে কোয়েশ্চেন আসতে পারে এরকম টাইপের। তো এই আমাদের একটা চ্যাপ্টার ছিল। আরেকটা চ্যাপ্টার যেটা ইম্পোর্টেন্ট চ্যাপ্টার আছে আমরা কিছু একটু কোয়েশ্চেন দেখব। দেখো এলসিএম আর এইচসিএফ চ্যাপ্টার, লসাগু আর গসাগু চ্যাপ্টার। লসাগু আর গসাগু আমরা ছোটবেলায় শিখে এসেছিলাম, আমরা এখনও শিখব। কিন্তু আমরা আলাদা রকমভাবে শিখব। কিন্তু ছোটবেলায় আমরা এইরকম যে এই ভগ্নাংশের গসাগু বা লসাগু বের করা আমরা শিখিনি। যেমন এখানে গসাগু HCF মানে গসাগু। HCF এটার ইংরেজিতে কি বলা হয়? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আমি ভগ্নাংশের গসাগু যদি বের করতে দেয় তাহলে কিভাবে করব? আমি ভগ্নাংশের গসাগু যদি বের করতে দেয় তাহলে এইচসিএফ অফ ফ্র্যাকশন যদি বলা হয়, ভগ্নাংশকে ইংরেজিতে বলা হয় ফ্র্যাকশন, তাহলে এইচসিএফ অফ ফ্র্যাকশন তার জন্য কি করব? এটা লব আছে, হর আছে। লবগুলোর সমস্তগুলোর আমি গসাগু বের করব আর নিচেরগুলোর লসাগু বের করব। যদি এখানে লসাগু বের করতে হতো, এটা লসাগু বের করতে হতো তাহলে কি করতাম? আমরা ওপরেরটার লসাগু আর নিচেরটার গসাগু। মানে কি যা বের করতে দিবে সেটা ওপরে, মাথায় রাখো। যা বের করতে দিবে সেটা হচ্ছে ওপরে। এখানে গসাগু বের করতে দিয়েছিল, গসাগু ওপরে। এখানে লসাগু বের করতে দিয়েছিল, লসাগু ওপরে আর গসাগু নিচে। যদি এখানে এখানে গসাগু বের করতে হয় তার মানে কত? ওপরগুলো মানে ৪, ৮ আর ১৬। ৪, ৮ আর ১৬ এদের কি? এদের গসাগু বের করব। তাই না? যদি এদের গসাগু বের করতে হয় তাহলে তখন আমরা কি করব? এজন্য একটা ট্রিক আছে। কি ট্রিক? এবার লক্ষ্য করো যখন গসাগু বের করব আমরা প্রত্যেকটা নাম্বারগুলোকে লক্ষ্য করছি। লক্ষ্য করে আমরা দেখছি যে ওদের মধ্যে সবচেয়ে ছোট নাম্বারটা কে? সবচেয়ে ছোট নাম্বারটা হচ্ছে ৪। ৪ যদি বাকি সব নাম্বারগুলোকে ভাগ করে দেয়, মানে ৪ দিয়ে যদি বাকি সব নাম্বারগুলো ভাগ চলে যায়, দেখো ৪ দিয়ে ৮ ভাগ যাচ্ছে, ৪ দিয়ে ১৬ ভাগ যাচ্ছে। যখন সবচেয়ে ছোট নাম্বারটা বাকি সব নাম্বারকে ভাগ করে দেবে, তখন ওই সবচেয়ে ছোট নাম্বারটাই হবে কি? গসাগু। এই ৩ টের গসাগু। এই ৩ টের গসাগু কত? এই ৩ টের গসাগু হচ্ছে ৪। আমি কি প্রসেস বললাম? সবচেয়ে ছোট নাম্বারটা নেব, সেটা যদি বাকি সব নাম্বারগুলোকে ভাগ করে দেয়,
ভাগ চলে যায় ওটা দিয়ে, তাহলে কি এই সবচেয়ে ছোট নাম্বারটাই হচ্ছে তাদের গসাগু। তাহলে এখানে গসাগু আমি কত পেলাম? ৪ পেলাম। তাহলে অপশানে ৪ কোনটা আছে? এই একটাই অপশান আছে ৪। তো আমরা লসাগুটাও বের করা শিখে নিই এরকমভাবে। বলো? সমস্ত সংখ্যাগুলি না গেলে তখন আমাদের আলাদা প্রসেস আছে। তাহলে ওই যে প্রসেস আছে যখন আমরা এই যে এলসিএম আর এইচসিএফ চ্যাপ্টার করব, তখন আমরা তখন ডিটেইলস বলব। ঠিক আছে? ক্লিয়ার? তখন আলাদা প্রসেস আছে। তখন গসাগু লসাগু বের করার ক্ষেত্রে গসাগুর ক্ষেত্রে অনেক প্রসেস, লসাগুর ক্ষেত্রে অনেক প্রসেস। তখন আমাদেরকে চুজ করতে হবে আমি কোন জায়গায় কোন প্রসেসটা এপ্লাই করব। এটা একটা শর্টকাট প্রসেস আলাদা রকমের ছিল, ওখানে আলাদা রকমের শর্টকাট প্রসেস পাবো। আচ্ছা দেখি, আমরা এখানে নিচেরগুলো লসাগু বের করব। এখানে ৩, ৯ আর ২৭। ৩, ৯ আর ২৭ আছে। এদের লসাগুর ক্ষেত্রে মাথায় রাখবে, আমরা গসাগুর ক্ষেত্রে বলছিলাম সবচেয়ে ছোট নাম্বারটা। লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড় নাম্বারটা নেব। সবচেয়ে বড় নাম্বারটা যদি বাকি নাম্বারগুলো দিয়ে ভাগ চলে যায়, সবচেয়ে বড় নাম্বারটা যদি বাকি নাম্বারগুলো ভাগ চলে যায়, মানে কত? এই ২৭ টা যদি ৯ দিয়েও ভাগ চলে যায়, যাচ্ছে বাদ। ৩ দিয়েও ভাগ চলে যায়, তাহলে এই ২৭ টা হবে ৩ টে নাম্বারের লসাগু। এখানে সবচেয়ে বড় নাম্বারটা দেখলাম, দেখি সবচেয়ে বড় নাম্বারটা বাকিগুলো দিয়ে ভাগ চলে গেল। তাহলে এই ২৭ টাই হচ্ছে কি? লসাগু। তাহলে এই অপশন বি তো আমি আগেই আনসার পেয়ে গেছিলাম, বিকজ এখানে ৪ দেখে আমরা পেয়ে গেছিলাম। কিন্তু আমি এখানে লসাগু বের করা তোমাদেরকে শেখালাম। যে লসাগু এখানে শর্টকাট প্রসেসে এইভাবেও করা যেতে পারে। ওকে? চলো। তো এই যে এখানে বলেছে লসাগু বের করো এই ফ্র্যাকশন গুলোর। আশা করি তোমরা তো পারবেই। এটা তোমাদের হোমওয়ার্ক থেকে গেল। এখন আমরা তো প্রসেস শেখানোই নিয়ে কথা, তাই না? চলো। ইন্টারেস্টিং লাগছে না? আচ্ছা, আমরা এখানে এবার লক্ষ্য করব। এই যে আরেকটা অঙ্ক আছে যেখানে লসাগু আর গসাগুর ভিতরে লক্ষ্য করি, বলা আছে রেশিও অফ 3 নাম্বারস 2:3:4। এটা ৩ টে নাম্বার অনুপাত 2:3:4 বলা আছে। তাদের এইচসিএফ বলা আছে। এইচসিএফ মানে গসাগু বলা আছে ১২। দেন ফাইন্ড দ্য এলসিএম। তাহলে ওদের এলসিএম টা কত হবে? আচ্ছা, যখনই এরকমভাবে অনুপাত দিয়ে দেওয়া থাকবে, তখনই আর আর কি বলে থাকবে, ওদের গসাগুটা ১২ বলে দেওয়া থাকবে, তখনই আমি ব্যাপারটা খুব একটা বলছি, যে তখনই অনুপাত দেওয়া থাকলে আমি নাম্বার ৩ টাকে এরকম ধরে নিতে পারি যে 2x, 3x, 4x এখানে ধরে নিতে পারি। কিন্তু যদি ওদের গসাগু বলে দেওয়া থাকে, গসাগুর ভ্যালুটা হবে x এর ভ্যালু। গসাগুর ভ্যালুটা হবে x এর ভ্যালু। তাহলে x equals to 12 পেয়ে গেলাম। তাহলে লসাগু কত ওদের? ওদের লসাগু কত? ওদের লসাগু বের করার জন্য আমি আলাদা নাম্বারগুলোকে বের করব না। আমরা যদি নাম্বারগুলোকে বের করতে যাই, এখানে নাম্বার বলতাম এটা ২৪, এটা কত? ৩৬, এটা কত? ৪৮, মানে কি ১২ গুণ করে দিচ্ছি। তাহলে আমি অরিজিনাল নাম্বারগুলো পেয়ে গেলাম। আমি নাম্বারগুলো বের করে তারপর তখন লসাগু বের করব, ওরকমভাবে যাব না। ওরকমভাবে আমরা না গিয়ে আমরা কি করতে পারি? আরেকটা প্রসেসও করতে পারি। এই যে আমি x এর ভ্যালুটা পেয়ে গেলাম, মানে এই যে গসাগুটা পেয়ে গেলাম, এই ১২ মানে কি? আমি বললাম যে যেটা অরিজিনাল গসাগু যেটা অরিজিনাল ছিল, অরিজিনাল নাম্বারগুলো ছিল, সেই গসাগুটা ইনটু ইনটু আমরা এই যে রেশিও ছিল, এই যে অনুপাত আছে, অনুপাতগুলির আমি লসাগু বের করে নেব। যদি ২, ৩ আর ৪ এর লসাগু বের করি, তাহলে এদের দেখো নরমালি কি? এদের দেখো নরমালি ভাগ যাচ্ছে না, বা আমি এদের মধ্যে আগের প্রসেস এপ্লাই যদি করি, তাহলে কি এখানে পাচ্ছি যে এই ৪, ৪ হচ্ছে সবচেয়ে বড়। ৪ বাকিগুলো দিয়ে ভাগ যাচ্ছে কি দেখব, ২ দিয়ে যাচ্ছে, কিন্তু ৩ দিয়ে যাচ্ছে না। তখন ভাগ যাচ্ছে না, তখন প্রসেসটা কি হবে? ৪ গেল না, তখন আমি ৪ এর ডবল নিয়ে নেব, ৮ নেব। ৮ দিয়ে দেখব, ৮ ২ দিয়ে যাচ্ছে কিন্তু ৩ দিয়ে যাচ্ছে না। তখন ৪ কে ৩ দিয়ে গুণ করব। মানে ২ দিয়ে গুণ করলাম হলো না, ৪ কে ৩ দিয়ে গুণ করলাম। ৩ ৪ এ কত? ৩ ৪ এ ১২। ৩ ৪ এ কত? ১২। ৩ দিয়েও ভাগ যাচ্ছে, আবার ২ দিয়েও যাচ্ছে। তাহলে ১২ হবে কি? ১২ হবে এদের লসাগু। তাহলে এলসিএম বের করার যে প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে অরিজিনাল এইচএফ আর এদের যে এলসিএমটা বের করব, মানে এই লসাগুটা বের করব, যেটা রেশিও গুলো ছিল, রেশিও গুলো লসাগু নেব। মানে এখানে কত? ১২, এখানে কত? ১২। ১২ ১২ কত? ১৪৪। বাস, আমরা পেয়ে গেলাম আনসার। তো এই অঙ্কটা যে আমি এইরকমভাবে করলাম, এটা একটা শর্টকাট প্রসেসও বলতে পারো, বা এটা একটা কনসেপ্টকে আলাদা রকমভাবে টুইস্ট করা হয়েছে। তো এই
অঙ্কটাকে আরেকটা রকমভাবে করা যেতে পারে। তারপরে এটার অঙ্কটা করার ৩-৪ রকমের প্রসেস হতে পারে। তো আমরা সেই প্রসেসগুলা যখন ডিটেইলস ক্লাসে আসবো, যখন আমরা এই চ্যাপ্টারটার সম্পর্কে ডিটেইলস বলবো, আমরা কোর্সের ভেতরে আসবো, তখন আমরা সব ডিটেইলস পড়াবো। কত রকমভাবে একটা কোয়েশ্চেনকে সলভ করা যেতে পারে সেটা দেখবো। তার মধ্যে আমি বেস্ট প্রসেসটা বলবো। তোমাদের জন্য এই প্রসেসটা তোমরা এপ্লাই করতে পারো। কিন্তু কিছু প্রসেস যেটা হয়, যেটা ২ টো প্রসেস হয় বা ৩ টে প্রসেস হয়, সেগুলো কারো ৩ টে প্রসেসই ভালো হতে পারে। কারো একটা প্রসেস ভালো লাগলো, কারো আরো ওই ২ টো প্রসেস ভালো লাগলো না। এরকম হতে পারে। আমি প্রত্যেকটা অঙ্কেই প্রায় যেগুলো তোমাদের মোস্ট মানে এফেক্টিভ প্রসেস হতে পারবে, যে প্রসেসগুলোতে খুব তাড়াতাড়ি করা হয়ে যাবে, সেই সব প্রসেসগুলো শেখাবো। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনও একটা এলসিএম এইচসিএফ টাইপের ছিল। এলসিএম এইচসিএফ এর আমরা একটুখানি অনেক আইডিয়া পেয়ে গেলাম। আম, সেই আইডিয়া থেকে আমরা দেখলাম যে বিভিন্ন রকম টাইপের রকমভাবে হতে পারে এলসিএম এইচসিএফ। এবার চ্যাপ্টার যেটা হচ্ছে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট বা কিউব অ্যান্ড কিউব রুট, মানে বর্গ বর্গমূল আর হচ্ছে কি ঘন ঘনমূল। এবার বর্গ বর্গমূলের ক্ষেত্রে আমাদের বর্গ ছোটবেলায় আমরা মুখস্থ করেছিলাম যে ১ থেকে ২০ পর্যন্ত বলব, মানে ১ এর স্কোয়ার, ২ এর স্কোয়ার, ৩ এর স্কোয়ার, ৪ এর স্কোয়ার, ৫ এর স্কোয়ার, ৬ এর স্কোয়ার, ৭ এর স্কোয়ার, এরকমভাবে মুখস্থ করেছিলাম। অবশ্যই আমি রেকমেন্ড করব ১ থেকে ২০ পর্যন্ত প্রত্যেককে এই বর্গ মুখস্থ করার। ১ থেকে ২০ পর্যন্ত প্রত্যেকে এই বর্গ মুখস্থ করবে। ওকে? তারপরে যে পরবর্তী কোয়েশ্চেন গুলো আছে, যে যদি আমি একটা বললাম যে ৩৭ এর বর্গ কত? তো ৩৭ এর বর্গ কি মুখস্থ করব? না। এটা মুখস্থ করতে দেব না। বা ৫৪ এর বর্গ কত? এটাকে মুখস্থ করতে দেব না। বলবই না আমি এটাকে মুখস্থ করতে। তখন আমি কি বলব? তখন আমি তোমাদেরকে একটা শর্টকাট প্রসেস শেখাবো। আর সেই শর্টকাট প্রসেসটা কি? বর্গ বের করার। বর্গ বের করার শর্টকাট প্রসেস হচ্ছে এটাই যে আমরা এই যে ৭ এর বর্গ এগুলো মুখস্থ করেছিলাম, ৩ এর বর্গ মুখস্থ করেছিলাম। তো আমাদের এইখানে শর্টকাট প্রসেসটা বলছি। ১ম এ ডান দিক থেকে শুরু করব, ৭ এর বর্গ করব। ৭ এর বর্গ ৭ ৭ ৪৯। ৩ এর বর্গ নেব। ৩ এর বর্গ মানে ৩ এর স্কোয়ার নেব। ৩ এর স্কোয়ার হচ্ছে ৯। তাহলে ৯ মানে ০৯ আমি লিখলাম। এটা করলাম, পাশাপাশি আমি লিখলাম। লিখে দেখো এবার এই যে একক আর দশকের আছে, মানে এই দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্কের আমি গুণ করব। ৩ আর ৭ এর গুণ করলে কত? ৩ ৭ ২১। ২১ যেটা পেলাম সেটা ডবল করে নেব। তাহলে ২১ এর ডবল করলে কত? ২১ দুগুণে ৪২। সেই ৪২টা যেটা পেলাম, মানে মাথায় রাখো আমি গুণ করলাম করে ডবল করলাম। গুণ করলাম করে ডবল করলাম। দিয়ে ৪২ পেলাম। সেই ৪২ কে আমি নিচে লিখব। নিচে কোথায় লিখব? একটা ঘর বাদ দিয়ে, মানে একটা ঘর বাদ দিলাম। দিয়ে আমি এখানে ৪২ লিখে দিচ্ছি। এবার যেটা পেলাম সেটাকে আমি যোগ করে দেব। যদি যোগ করে দিই তাহলে আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে কি? এটা হচ্ছে ৩৭ এর বর্গ। সেরকমভাবে আমি ৫৪ এর বর্গ করতে পারি। কি করব? ৪ এর বর্গ ১৬, ৫ এর বর্গ ২৫, দুটোর গুণফল ৪ ৫ ২০, তার ডবল, ২০ ডবল ৪০। তাহলে একটা ঘর ডান দিক থেকে বাদ দিয়ে এখানে লিখে দিলাম। এটা হচ্ছে আনসার। বাস এরকমভাবে আমরা বর্গ করা শিখলাম। আমরা বর্গমূল বের করা শিখব। আমরা কিউব মুখস্থ করব। কিউবের ক্ষেত্রে কিন্তু মুখস্থ ২০ পর্যন্ত করতে হবে না। কিউবের ক্ষেত্রে 1 এর কিউব, 2 এর কিউব করে তোমাদের ১১ পর্যন্ত মুখস্থ করবা। ১১টা হচ্ছে 1331। বাকিগুলো অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে। তাহলে আমি বর্গের ক্ষেত্রে বললাম ২০ পর্যন্ত যথেষ্ট, আর কিউবের ক্ষেত্রে ১১ পর্যন্ত যথেষ্ট। ওকে? তো এইরকমভাবে এই চ্যাপ্টারের আমরা কিছু অঙ্ক করব, যেমন এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, বা এখানে যেমন স্কোয়ার রুট বের করতে দেওয়া আছে, মানে বর্গমূল বের করতে দেওয়া আছে, বর্গমূল বের করা আমরা শিখব। আবার দেখো এই যে স্কোয়ার এর যে অঙ্কগুলো আছে, এখানে এই অঙ্কটা এইরকম টাইপের অঙ্কটা সিম্পলিফিকেশন টাইপের আসে, বা কোশ্চেনে আরো টাইপের আসে, সেগুলো আমরা করব। এটা হচ্ছে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট চ্যাপ্টারতে। ওকে? তো আমি যদি এই অঙ্কটা করতে যাই তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? খুব ইজিলি ব্যাপার। যে এই প্রথমে আমরা একদম শেষেরটা যেটা আছে, মানে এটার সলিউশনটা সেটা একদম শেষ থেকে শুরু করব। এই যে শেষে ১৬৯ আছে, এটা বর্গমূল কত? এটা বর্গমূল ১৩ প্লাস এই যে এখানে ৫১ আছে, ৫১ কে নিলাম। আচ্ছা, ৫১ আর ১৩ কে যদি আমরা যোগ করি তাহলে কত পাই? ৫১ আর ১৩ কে যোগ করলে ৬৪ পাই। আর ৬৪ এর বর্গমূল কত? ৬৪ এর বর্গমূল হচ্ছে ৮। তাহলে এখানে এবার পড়ে থাকলো কত? এই টোটালটা মিলে আমি ৬৪ এর বর্গমূল এখানে পেয়ে গেলাম ৮। তাহলে এখানে পড়ে থাকলো ২৪৮, ২৪৮ প্লাস ৮।
তাহলে এটা কত হয়ে যায়? ২৫৬। আর ২৫৬ বর্গমূলটা কত? ২৫৬ বর্গমূলটা হচ্ছে ১৬। ক্লিয়ার হলো? এখন কে জয়েন হচ্ছে? তো এইরকম টাইপের আমাদের বর্গমূলের অঙ্ক থাকবে, বর্গের অঙ্ক থাকবে, বিভিন্ন টাইপের আমাদের অঙ্ক থাকবে। ঠিক আছে? তো এটা এরকম টাইপের আরেকটা অঙ্ক দেখো। আরেকটা অঙ্ক। এটা সেম রকমভাবে এটা করতে হবে। তো আশা করি আগের অঙ্কটাকে যেভাবে করলাম, এই অঙ্কটাকেও তোমরা সেভাবেই করতে পারবে। এটা তোমরা ট্রাই করবে একবার। আচ্ছা, এবার আমরা একটা ইন্টারেস্টিং চ্যাপ্টারের দিকে চলে আসি। টাইম অ্যান্ড ওয়ার্ক। তো আমরা এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে প্রত্যেকটা এক্সামে কোয়েশ্চেন পড়ে এই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। কিছু, কিছু চ্যাপ্টার আছে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিসট্যান্স। তারপর তো আরো যে চ্যাপ্টার মেইন চ্যাপ্টারগুলো যেগুলো আছে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, তারপরে ইন্টারেস্টের মধ্যে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এইসব চ্যাপ্টারগুলো দারুণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলোকে মানে আজকে যে এই ডেমো ক্লাস, ইন্ট্রোডাকশন ক্লাস সমস্ত চ্যাপ্টার থেকে কিছু, কিছু কোয়েশ্চেন নেওয়া হবে সেটা সম্ভব না। আমরা কিছু, কিছু চ্যাপ্টার থেকে নিয়ে আমরা কোয়েশ্চেনটা করছি যাতে ওভারঅল তোমাদের আইডিয়া হয়ে যায় যে না আমাদের এই কোর্সের ভিতরে আমরা কি জিনিস পেতে পারি, কতটা পেতে পারি, কেমন রকমভাবে জিনিস পেতে পারি যেটা আমাদের ভালো হবে কি হবে না। অবভিয়াসলি তোমাদের ভালো হবে। তোমাদের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবটাই হবে। যারা জয়েন করেছো তো প্রত্যেকেই অবশ্যই খুব ভালো জয়েন করে নিয়েছো তোমরা। যারা জয়েন করেনি তোমরা জয়েন করো। জয়েন করো। তোমরা এতটা সুন্দর রকম ক্লাস পাবে। আশা করি প্রত্যেকেই ভালো লাগছে। তো চলো আমরা এই অঙ্কটা আছি টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে। মানে আমি একটা কাজ যদি করতে যাই তাহলে আমার যতটা সময় লাগে আমি যদি দুজন বন্ধু মিলে যদি একসঙ্গে করি আমার অবশ্যই কম সময় লাগবে, বা তিনজন বন্ধু মিলে যদি একসঙ্গে করি আরো কম সময় লাগবে, তাই না? তাহলে এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের ব্যাপারটা সেই রকম ভাবে আছে। এখানে দুই বন্ধু ছিল, তার এ নাম বলো, এ দিয়ে অনিমেষ, বি দিয়ে বিশাল, বা অনিমেষ আর বিশাল ওরা যদি আলাদা আলাদাভাবে কাজ করে, অনিমেষ একটা কাজ 10 দিনে করে, A and B can do a piece of work in 10 days and 15 days respectively বলা আছে। তার মানে কত? এ 10 দিনে একটা কাজ কমপ্লিট করে নিতে পারে আর বি করে নিতে পারে সেই কাজটা 15 দিনে। যদি তারা একসঙ্গে কাজ করতো তাহলে কাজটা তারা কতদিনে কমপ্লিট করতো? এখানে কোশ্চেনটা এটাই। তাহলে আমাদের এটার জন্য আমরা একটা প্রসেস শিখবো। একদম শর্টকাট একটা করা যায় কিন্তু ওটা না জেনে আমরা একটা বেসিক প্রসেস শিখবো। আর সেই বেসিক প্রসেস থেকে এই চ্যাপ্টারের যত অঙ্ক হয় সব অঙ্ক হয়ে যাবে। তো তার জন্য প্রত্যেকে একটুখানি ধ্যান দাও। দেখো লক্ষ্য করো। 1 মিনিট। লক্ষ্য করো, আমরা এই যে ১০ আর ১৫ এভাবে লিখেছি। এ ১০ দিন, বি ১৫ দিন, পাশাপাশি এভাবে লিখবো। লিখে আমরা এখানে দাগ দিব। দাগ দিয়ে এই ১০ আর ১৫ আমরা লসাগু বের করবো, মানে এলসিএম বের করব। আর ১০ আর ১৫ এলসিএম বের করার আমি যে প্রসেসটা শিখিয়ে দিলাম, লক্ষ্য করো। ১০ আর ১৫ এদের মধ্যে কি সবচেয়ে বড় নাম্বারটা দেবো? বড় নাম্বার কি? ১৫। ১৫ কি ১০ দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে কি ১৫ কি করব? ডাবল করব। ১৫ ডাবল কত? ৩০। ৩০ কি ১০ দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। তার মানে কত? ৩০ হচ্ছে এই দুটোর লসাগু। তাহলে আমি এখানে কি লিখলাম? এই লসাগু বের করলাম। সেকেন্ড স্টেপ লসাগু। খাতায় আলাদা, আলাদা রকমভাবে লিখে রাখো বা মাথায় একদম গেঁথে রাখো যে সেকেন্ড স্টেপে আমি লসাগু বের করব। ওকে? আর এই যে লসাগু যেটা বের করলাম, এই লসাগুটা পেলাম এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক। ভাবো যে আমার এই টোটাল ওয়ার্কটা তোমাদের তো আমরা কোয়েশ্চেন ম্যাথমেটিক্স করছি। আমাদের ম্যাথমেটিক্স ক্লাসে ধরো আমার ৩০টা অঙ্ক করতে হবে। এরকম টোটাল ৩০টা অঙ্ক করতে হবে এরকম ভাবো। ভাবো যে এ ১০টা অঙ্ক করতে পারে একদিনে আর বি একদিনে ১৫টা অঙ্ক করতে পারে। আর টোটাল কত? ৩০টা অঙ্ক আছে। তাহলে এ এর ৩০টা অঙ্ক করতে কতদিন সময় লাগবে? মানে একদিনেও কতটা সরি 1 ডেজ ওয়ার্ক। আচ্ছা ভাবো এখানে ওরা টোটাল ৩০টা অঙ্ক আছে ভাবো। তাহলে ৩০টা অঙ্ক আমি একটু প্রথমের দিকে করেছি। ৩০টা টোটাল অঙ্ক আছে। এই ৩০টা টোটাল অঙ্ক এই এ কতদিনে করতে পারবে? এ করতে পারে ধরো বলো, ও সরি, এ টোটাল কাজটা করতে পারে ১০ দিনে।
এ টোটাল কাজটা করতে পারে 10 দিনে, মানে ও 30টা অঙ্ক 10 দিনে করে নিতে পারে। তার মানে ও একটা অঙ্ক কত দিনে করবে? একটা অঙ্ক করতে পারে, মানে সরি, একদিনে করতে পারে 3টে অঙ্ক। কি বলছি দেখো, মানে দেখো, লক্ষ্য করো, এই যে 30টা টোটাল অঙ্ক আছে ওর, 30টা টোটাল অঙ্ক, ও টোটাল অঙ্কগুলো করতে ওর 10 দিন সময় লাগে, তাহলে একদিনে কটা করবে? একদিনে 3টে। এখানে দেখো, এর 15 দিন সময় লাগে 30টা অঙ্ক করতে, তাহলে একদিনে কটা করবে? একদিনে করবে দুটো, বাস। তাহলে আমরা প্রথমে বের করলাম কি ওদের লসাগু, আর এই লসাগুটা হচ্ছে টোটাল ওয়ার্ক, তারপরে আমরা একদিনে কতটা করতে পারে সেটা আমরা বের করলাম। এবার লক্ষ্য করো, এটা বের করা হয়ে যাওয়ার পর আমরা বলেছি যে এরা একসঙ্গে যদি কাজ করে, টুগেদার, এরা যদি একসাথে কাজ করে, তাহলে এরা কতটা করতে পারবে? যদি একসাথে কাজ করে, মানে এ আর বি একসাথে হয়ে যায়, তাহলে ওরা একসাথে একদিনে কটা অঙ্ক করতে পারে বা কতটা কাজ করতে পারে? তাহলে সিম্পলি ভাবো যে 3 আর 2 কত, 5টা করতে পারে। এবার টোটাল কতটা অঙ্ক আছে? টোটাল আছে 30টা অঙ্ক। একদিনে কটা করে? 5টা। টোটাল 30টা অঙ্ক, একদিনে করে 5টা। তাহলে টোটাল কতদিন সময় লাগবে? সময় লাগবে কত? 30কে 5 দিয়ে ভাগ করব, 6 দিন সময় লাগবে। কতদিন সময় লাগবে? 6 দিন সময় লাগবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমি এই প্রসেসে কি বললাম? প্রসেসে বললাম, প্রসেসটা একবার আরেকবার মাথায় গেঁথে নাও। যখনই আমরা দেখলাম ওরা আলাদা আলাদাভাবে কাজ করে, এ 10 দিনে আর বি 15 দিনে, সেটাকে লিখলাম, তাদের লসাগু বের করলাম। লসাগুটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা আমরা লিখি টোটাল ওয়ার্ক। আর আমরা একদিনে কতটা কাজ করে সেটা বের করলাম, যে 30কে 10 দিয়ে ভাগ করে, এখানেও 30কে 15 দিয়ে ভাগ করে। এবার ওখানে বলা আছে যে একসঙ্গে যদি কাজ করে, তার জন্য একসঙ্গে একদিনে ওরা কতটা করতে পারে সেটা বের করলাম। তাহলে টোটাল 30টা করতে ওদের কতদিন সময় লাগবে? 30কে 5 দিয়ে ভাগ করলে আমরা 6 দিন পেয়ে গেলাম, বাস। এটা আনসার। সেরকমভাবে এটাকে আরো সিম্পলি এরকমভাবে একটা করা যেতে পারতো, কিন্তু এই যে আমি আর একটা প্রসেস শেখাবো, এটাকে খুব সহজে করা যায়, কিন্তু এই প্রসেসটা সব জায়গায় অ্যাপ্লাই হবে না। সব জায়গায় অ্যাপ্লাই হবে কোনটা? এই প্রসেসটা। আমি একদম শর্টকাট প্রসেস এটা শেখাচ্ছি। একদম শর্টকাট প্রসেস যদি দুটোর ক্ষেত্রে বলে, শুধুমাত্র দুজনের ক্ষেত্রেই হবে এটা পসিবল। ৩ জনের ক্ষেত্রে এটা পসিবল হতে পারে না, সেটা ক্ষেত্রে আলাদা রকম। তো আমি কি করব, এদের ১০ আর ১৫ আছে, এদের গুণ করে দেব, আর ওপরে আর নিচে ওদের যোগ করে দেব। মানে এদের গুণফল বাই এদের যোগফল। যদি যোগফলটা ২৫ পেয়ে গেলাম, দেখো কাটছি, ৫ ৫ ২৫, ৩ ৫ ১৫, আর এদিকে ৫ দুগুণে ১০। দেখো কদিন পেলাম? ৬ দিন। আমরা ওখানেও ৬ দিন পেয়েছিলাম, এখানেও ৬ দিন। কিন্তু এই প্রসেসটা আমাদের জানা দরকার, বিকজ এই প্রসেসটা দিয়েই এই চ্যাপ্টারের সমস্ত রকম অঙ্ক হবে, যত কঠিন কঠিন অঙ্ক হোক সবটাই। তো আমরা কঠিন কঠিন অঙ্ক বলতে এখানে আসি। দেখো লক্ষ্য করো, বলা আছে এ পিস অফ ওয়ার্ক, মানে একটি কাজ এ ও বি একসাথে 30 দিনে করে, বি আর সি 20 দিনে করে, সি আর এ 15 দিনে করে। তাহলে তারা যদি একসঙ্গে, মানে এ বি সি একসঙ্গে করতে লাগে, তাহলে কত দিনে করবে? মানে বলা আছে এ প্লাস বি কত দিনে, এ আর বি একসাথে 30 দিনে কাজটা কমপ্লিট করে, বি আর সি কত দিনে করে? 20 দিনে করে। দেখো সি আর এ কত দিনে করে? সি আর এ করে 15 দিনে। তো আমি প্রসেস কি বললাম, আগের প্রসেসটা মাথায় রাখো। আগের প্রসেস আমি বলেছি এই তিনটের লসাগু বের করব। তিনটের লসাগু আমরা যদি বের করি, সবচেয়ে বড় কত? 30। তাহলে 30 বাকি 15 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 20 দিয়ে ভাগ যাচ্ছে না, 30-এর ডবল নিয়ে নেবো, 60। 60 সবকটা দিয়ে ভাগ যাচ্ছে, মানে 60 লসাগু। যখন এই 60 পেয়ে গেলাম, 60টা হচ্ছে টোটাল ওয়ার্ক। আমি কি বার করবো? একদিনে কতটা কাজ হয়, একদিনে কাজ হয় কতটা সেটা বের করার জন্য কি 30কে আমি, এই 60কে আমি বাকি সবগুলো দিয়ে ভাগ করব। তাহলে আমি 60কে যদি 30 দিয়ে ভাগ করি কত পাই? 2। 60কে যদি আমি 20 দিয়ে ভাগ করি কত পাই? 3। 60কে যদি 15 দিয়ে ভাগ করি কত পাই আমরা? 4। আমার এবার চেয়েছে কি? টোটাল চেয়েছে, মানে ওরা সব একসঙ্গে কাজ করলে এ, বি, সি। আমি যদি এদিকে টোটাল যোগ করি তাহলে কি পাবো? দেখো এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস সি। যদি আমি যোগ করি দুটো এ মানে 2a, দুটো বি মানে 2b, দুটো সি মানে কত পেলাম? 2c। এটা সমান কত আছে? 4, 7 আর 2 9। আমি যদি যোগ করি এখানে এ প্লাস বি প্লাস সি, সব কটা থেকে 2 কমন ছিল, 2 কমন নিয়ে ওটা আমি ওইদিকে পাঠিয়ে দিলাম, মানে পেয়ে গেলাম 9-এর 2 মানে 4.5। মানে একদিনে 4.5 অঙ্ক করে। অঙ্কের কথা বললাম, 4 এক 4টে আর অর্ধেকটা করে।
তাহলে 60টা করতে কতটা সময় লাগবে? 60টা করতে সময় লাগবে 60 ভাগ 9 এর 2। তার মানে কত? 60 গুণ 2 এর 9। আমি কাটলাম এটা ৩ দিয়ে, আর এটা ৩ দিয়ে ২০। তার মানে আমি কত পেলাম? ৪০ এর ৩। আর ৪০ এর ৩ এটা আমি ভাগ যদি করি ৩ ১৩, আচ্ছা ৩ ১৩ ৩৯ আমি ডাইরেক্টলি করে দিচ্ছি। এখানে ১ থাকলো, ১৩ পূর্ণ ১ এর ৩। দ্যাট ইজ ১৩ পূর্ণ ১ এর ৩। বুঝতে পারা গেল? আমাদের এই যে আগের প্রসেসটা, এই প্রসেসটাতে সব অঙ্কই হবে। এই যে এই প্রসেসটা দিয়ে আছে, এটা টাইম অ্যান্ড ওয়ার্ক এর ক্ষেত্রে। এই যে প্রসেসটা, এই প্রসেসটা আবার আরেকটা চ্যাপ্টারে এপ্লাই করা যায়। কোথায়? এই পাইপ অ্যান্ড সিস্টেমে। পাইপ অ্যান্ড সিস্টেমের ক্ষেত্রেও মানে কি? একটা বড় ট্যাঙ্ক আছে, জলের ট্যাঙ্ক। সেই জলের ট্যাঙ্কে ২ টো পাইপ লাগানো আছে। ২ টো পাইপ দিয়ে কি হবে? জল ভর্তি হবে। ২ টো পাইপ দিয়ে যদি জল ভর্তি হয়, তাহলে যদি একটা পাইপ চালানো হয়, ও ১০ মিনিটে ভর্তি করে। আর আরেকটা পাইপ আলাদা, আলাদাভাবে চালানো হলে ও ১৫ মিনিটে করে। যদি একসাথে চালানো হয়, তাহলে কত মিনিটে হবে? আগে যেভাবে করলাম এটাও সেম, সেই রকম প্রসেস। আগে যা করেছি একদম সেম প্রসেস এখানেও তাই। ওখানে কি ছিল? কোনো মানুষ কাজ করছিল সেখানে, এখানে পাইপে কাজ করছে, এখানেও তাই। তাহলে এখানেও আমি সে আগের প্রসেসের মতনও করতে পারি। আমি এ আর বি বলতে পারি বা যা খুশি বলতে পারি। এখানে দেখো ৩০, এখানে আমি কত পেলাম? এখানে ৩ পেলাম, এখানে ২। মানে আগে যা প্রসেস করেছি এখানে সেম প্রসেস হবে। তার জন্য আমি আর এখানে কিছু বলছি না। হোমওয়ার্ক থেকে গেল। পাইপ অ্যান্ড সিস্টেমেরও তাই। এবার খালি করার ক্ষেত্রে কি? খালি করার ক্ষেত্রেও তাই। মানে দুটোই যদি খালি করে, এবার কোয়েশ্চেন কোনো সময় এই চ্যাপ্টারে দিয়ে দেয় যে একটা নল খালি করছে আর একটা নল কি ভর্তি করছে। সেই ক্ষেত্রে তখন আলাদা রকম ভাবে হবে। ঠিক আছে? বা হয়ে গেল কি? ট্যাঙ্কে ফুটো হয়ে গেল। তাহলে ফুটো হয়ে গেল আর ওইদিকে জল ভর্তি করা হচ্ছে। তাহলে কতক্ষণে জলটা ভর্তি হবে? বা বলা যেতে পারে, কোয়েশ্চেন এটাও বলতে পারে যে সম্পূর্ণ জল আছে, একটা ফুটো করে দিয়ে কতক্ষণে খালি হতে পারে? এরকম টাইপের কোয়েশ্চেন এগুলোতে পড়ে। আমরা সবই করব। ওকে? আচ্ছা। তো আমরা ওভারঅল একটুখানি আইডিয়া পেয়ে গেলাম। আরো কিছু চ্যাপ্টার আমি নিয়েছিলাম যেখানে আমরা স্পিড, ডিসট্যান্স অ্যান্ড টাইম এর কিছু কথা বলেছিলাম। সেখানে ট্রেনের কথা বলেছিলাম, কিছু অঙ্কগুলো নিয়ে এসেছিলাম। ক্লাসটা আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, তাহলে আমরা আজকে এখান পর্যন্ত এন্ড করছি, এখানে এন্ড করছি। নেক্সট ক্লাসে আমরা যখন স্টার্ট করব সেটা একদমই চ্যাপ্টার ওয়াইজ স্টার্ট করব। এটা ইন্ট্রোডাকশন ক্লাস, অ্যাজ এ ডেমো ক্লাস হিসেবে ওটা নেওয়া হয়ে গেল। ঠিক আছে? আশা করি যারা, যারা ক্লাসে জয়েন আজকে করেছিলে, অবশ্যই প্রত্যেকে ক্লাসে ভালো লেগেছে। যারা এনরোল হয়েছো বা যারা এই ভিডিওটা পরে দেখবে, অবশ্যই আমি ভিডিওটা প্রত্যেককেই শেয়ার করব। যারা পরে ভিডিও দেখবে, অবশ্যই তোমাদেরকে আশা করি ভালো লাগবে। তোমরা ক্লাসে এনরোল হও, তোমরা ক্লাস করো। তোমাদের প্রত্যেক এক্সামের জন্য যেটা প্রমিস করা হয়েছে, প্রত্যেক এক্সামের জন্য সেটা কভার হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা জানোই আমাদের এটা ওয়ান টাইম একটা ফিজ। আর সেই ফিজটা কত? 799 অনলি। জাস্ট 6 মাসের আমাদের কোর্স। এটা 6 মাসের ভিতরে আমরা সমস্ত ম্যাথকে কভার করব। খুব সুন্দর রকমভাবে উইকলি মক টেস্ট নেব। আমরা এই যে ক্লাসের পিডিএফ সেটা তো প্রোভাইড করবই করব, তাছাড়া এক্সট্রা স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করব, যেখানে তোমরা প্র্যাকটিস করবে অ্যাজ আ প্র্যাকটিস হিসেবে। ওকে? তো আশা করি প্রত্যেকেই ভালো রকমভাবে ফল পাবে তোমরা যদি এই ক্লাসে জয়েন করো। ওকে? প্রত্যেকেই জয়েন করো। বাই বাই। আবার দেখা হচ্ছে। ভালো লেগেছে আশা করি।